অনেক আমার বাবা মা ভাই বোন, দুজন বোন আর এক ভাই নিয়ে আমাদের ফ্যামিলি। তো ওখানে ছোটবেলা থেকে দেখা যেত যে আমি আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতো, আদর করতো, কিন্তু ছোটবেলা থেকে মায়ের একটা আদর বা ভালোবাসা পাওয়ার যে মানে মা সবার কাছে খুব স্বপ্নের মতো থাকে যে মায়ের এরকম থাকবে ওরকম থাকবে যখন আদার্স, কিন্তু আমার মা একটু রাগী প্রকৃতির ছিল, খুব শাসনের মধ্য দিয়ে কেটে যেত। তো আমার ছোটবেলা জীবনটা ছিল এরকম, স্কুলে যাও, আসো, পড়াশোনা করো, খাবার দাবার খাও, বই খাতা, আবার পড়াশোনা করো, আবার স্কুলে যাও, এরকম মানে একটা গণ্ডির মধ্যেই ছিল। বলা যেতে পারে চার দেয়ালের মাঝেই একটা আবদ্ধ জীবন। তো ভালো কোথায় বড় লাগতো। হচ্ছেন আপনি, খিলগাতেই? না, আমার জন্ম হচ্ছে ফকিরাপুলে, ওটা আচ্ছা। আমাদের, আমরা ওখানকার স্থানীয়। তো সেখানে আমার জন্ম, তো ওখানটা ছোটবেলা কিছুটা সময় ওখানে কেটেছে। তো যখন আমি ক্লাস 3 বা 4-এ পড়ি, তো তখন হচ্ছে গিয়ে আমাদের বাসার কাজে মানে বাড়ি বানানোর জন্য কাজে হাত দেয়া হয়। তো ওই টাইমে আমরা এখানে মানে খিলগাতে চলে আসি যখন বাড়ি বানানো কাজ হাতে নেওয়া হয়। তো এটা সবারই বাড়ি যখন বানানো হয় তখন সবাই হয়তো বা রেন্টে যায়, কারণ একটা প্লেসে না তো মানে একটা না একটা প্লেসে তো থাকতেই হবে। তো খিলগাতে আবার আমাদের কিছু জমি ছিল, তো ওই পারপাসে আমার বাবার আসা যাওয়া ছিল। দ্যাটস ওয়াই আমার মা একদিন দেখলো যে এরিয়াটা খুব মানে প্রশস্ত, রাস্তাঘাট, গাছপালা আছে। ফকিরপুল এরিয়াটা খুব মানে হিজিগিজি, না বললেই না, কমার্শিয়াল এরিয়া। তো যাই হোক, ওখান থেকে আমার মা এই এরিয়াটা খুব পছন্দ করলো, আর উনি ছোটবেলা থেকেই চাইতো যে আমরা খুব ভালোভাবে বড় হই। আর ওটা ছিল আমার দাদার বাড়ি, তো উনি কখনোই চাইতো না যে ওদের সাথে মানে মেলামেশাটা বেশি একটা, উনার ধারণা ছিল যে ওদের সাথে যদি বেশি মিশি তাহলে হয়তো বা ওইভাবে বেড়ে উঠতে পারবো না, আমার আম্মুর যে স্বপ্নটা। তো যাই হোক, উনি আহ, আলাদা আমার দাদির কাছ থেকে আলাদা হয়ে আমাদেরকে নিয়ে আসলো এখানে খিলগাতে। তো খিলগাতে আসার কারণটা বললাম যে অন্য অন্য এরিয়াও হতে পারতো। খিলগাতে আসার কারণটা ছিল যে ওখানে আমাদের ওই জমির পারপাসে আমার বাবা দেখাশোনা করার জন্য আসতো। তো দেন আসার পরে আমার মার সেটা দেখে মানে এরিয়াটা দেখে ভালো লাগে, তো এখানে রেন্টে আমরা আসি। আসার পরে তো যাই হোক, ছোট ওই একই রুটিন, স্কুল যাও, খাও দাও, ঘুমাও, আবার পড়াশোনা করো, আবার সেই তো এইভাবে এইভাবে। আর ছোটবেলা থেকেই আমার মা আমার বোনের সাথে অনেক ক্লোজ ছিল, বড় বোন, আর আমি ছোট থাকার কারণে দেখা যেত যে অত বেশি ক্লোজ না আমার সাথে। আর আমি আবার ছিলাম আমার বাবার ক্লোজ অনেকটা, কিন্তু বাবা তো আর সারাদিন বা সারাক্ষণ বাসায় থাকে না, উনি উনার কাজে বিজি থাকতেন। তো যাই হোক, আমি নিজেকে খুব লনলি ফিল করতাম, আর খুব মনে হতো যে কখন এই মানে এই আবদ্ধ একটা জায়গা থেকে কখন আমি একটা মুক্ত হাওয়ার ছোঁয়া পাবো। তো যাই হোক, এভাবে যখন মানে বেড়ে উঠছি, পড়াশোনায় এসে ছোটবেলাটা অনেক ভালোই ছিল, পড়াশোনার মাঝে বেড়ে উঠছি। তো হঠাৎ একদিন সেটা আমি একদিন কখনো ওই যে বাবা মার সাথেই বের হওয়া হতো, স্কুল যাব বাবা মা বা বোন, কোচিং এ যাব বাবা মা বা বোন। তো এরকম এরকম একদিন হঠাৎ রোজা প্রায় 27 রোজা হবে, তো এরকম একটা ইসে, তো ততদিনে আমাদের বাড়িটা হাফ কমপ্লিট, প্রায় দোতলা এরকম। তো আম্মু ওই কেনাকাটার জন্য বড় বোনকে নিয়ে এসে গিয়েছে মার্কেটে, আর বাবাও বাসায় ছিল না। তো অমন মোমেন্টে আমাদের ওই যে বাসার যে রেন্ট মানে ওই ভাড়াটিয়া, উনি আবার গ্রামের বাড়ি চলে যাবে, তো সেইভাবে উনি ভাড়া দিবে। দ্যাটস ওয়াই আমার আম্মু ওই আমার ফার্স্ট আর কি বাসা থেকে একা বের হওয়া। তো আমার মাই আমাকে ফোন দিয়ে বলে, আমরা তো আসতে অনেক লেট হয়ে যাবে, ততক্ষণে তো ভাড়াটিয়া চলে যাবে, তুমি একটু কাইন্ডলি ওখানে গিয়ে রেন্টটা কালেক্ট করো। তো আমি একা বের হলাম।
তখন মানে প্রথম একা বের হয়েই আমি মানে একটা ছেলের সাথে দেখা হয় আমার রাস্তার মাঝে। তো সে অনেকভাবেই কথা বলার ট্রাই করে আমার সাথে। তো আমি প্রথমে মানে কথা বলতে চাচ্ছিলাম না। তো দেন নামটাম জিজ্ঞেস করে যে আপনি কি কাউকে খুঁজছেন কিনা, এখানে তো আপনাকে নতুন দেখলাম কখনো, তো অথচ আমি ওই এরিয়াতে অলরেডি 4 ইয়ার্স। তো আমি ওখানে ও তো দেখে নাই কখনো, নতুন দেখেছে, কথা বলা ট্রাই করছে এরকম। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে একটা আবদ্ধ জায়গা থেকে আমি নিজে একা যখন বের হলাম, তো তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক কিছু পেয়ে গেছি, অনেক ফ্রিডম, অনেক অনেক কিছু। তো ও জিজ্ঞেস করছে নামটাম। তো আমি কিছুক্ষণ কথা বললাম। তো কথা বলতে বলতে ও বলতেছিল যে মানে কোথাও যাচ্ছি কিনা বা এরকম। তো দেন আমি বললাম যে হ্যাঁ আমি আমাদের ফকিরপুল যাব। তো ও আবার বললো যে আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি। আমি বলি আচ্ছা ঠিক আছে, আপনি যখন হেল্প করতে চাচ্ছেন তাহলে একটা রিক্সা করে দেন আমাকে, আমি ফকিরপুল যাবো। তো ও রিক্সা করে দেয়, দেন ওর নাম্বারটা দেয় আমাকে, একটা কাগজে লিখে দেয়। তো নাম্বারটা আমি রেখে দিই। এইভাবে রেখে দেওয়ার পরে আমার ফ্রেন্ডকে বলি, বান্ধবীকে বলি যে এরকম এরকম হয়েছে। তো ও বলে যে কত আর ইসের মধ্যে থাকবি, মানুষ তো ফ্রেন্ডশিপ করে, তুই ফ্রেন্ডশিপ করতে পারিস অত। তো আমার মা আবার খুব রাগী। তা আমি এই ভয়ে বুঝতেছি না যে কি করব, এক্ষেত্রে কি করা যায় বা কি করণীয়। কিন্তু ওই সময়টাই এরকম যে অনেক ইচ্ছা, অনেক কিছুই মনে, অনেক কিছুই উকি দেয়। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ করি, কথা বলা যায়। তো এরকম করে দেখা করলাম। তো এভাবে পরিচয় হলো আর কি, পরিচয় হলো। তো সেটা দেখা করেছি হচ্ছে গিয়ে ঈদের মধ্যে। তো এরকম করে খুব ভয় নিয়ে দেখা করলাম সেই। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি তো সারাক্ষণই ওই বাসার আবদ্ধ একটা থাকতাম। তো আমি বাসা থেকে বের হয়ে যাকে দেখেছি তাকেই আমার ভালো লাগা কাজ করতে থাকে, তাকে দেখেই। তো মানে বুঝলাম না, মানে দেখলেন একজন মানুষকে দেখে তাকে প্রতি ভালো লাগা না, ওই বয়সটাতে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে কার কে ভালো লাগছে না। অনেকটা এরকমও হতে পারে যে সিদ্ধান্ত নিতে পারছিলাম না বা এরকম। আর যেহেতু আমার ইয়েটা ছিল 4টা দেয়ালের, গন্ডিটা ছিল 4 দেয়ালের মধ্যেই, যখন বের হচ্ছেন সবকিছু ভালো লাগছে, হ্যাঁ সবকিছুই মানে কালারফুল লাগছে, খুবই ভালো লাগার একটা ব্যাপার ছিল। তো দেন আমি তাকে অনেক তো যাই হোক, সে আমার এভাবে দেখা টেখা হতে থাকে। তো দেখা হতে হতে আমি তার প্রতি অনেকটা উইক হয়ে যাই। তো হঠাৎ করে আমি নিজেও বুঝতে পারি না যে সে কেন, মানে আমরা দেখা করি একটা ফ্রেন্ড হিসেবে, এরকম দেখা করতে করতে আমার ভিতরটা মানে ওর প্রতি ভালো লাগা প্লাস ভালোবাসায় পরিণত হয় জিনিসটা। আমি তার প্রতি অনেকটা উইক হয়ে যাই। তো যখন সে বুঝতে পারে যে আমি তার প্রতি উইক হয়ে গিয়েছি, সে তখন আমাকে আস্তে আস্তে ইগনোর করা শুরু করে। তো আমি তো বুঝতে পারলাম না যে কেন। উইকি দেখা হলেই উইক হয়ে যাচ্ছেন দূর থেকে, না আপনাদের মধ্যে কথা হচ্ছে বা অন্য কোনো? হ্যাঁ কথা হচ্ছিল, দেখা হচ্ছিল, হ্যাঁ কথাবার্তা এরকম, আমরা রেস্টুরেন্টে বসে দেখা করতাম। তো দেখা করে এইভাবে। দেখার দিনের গল্পটা একটু বলেন। প্রথম দেখার মানে এটা রেস্টুরেন্টে দেখার মানে ফার্স্ট যেদিন আপনারা দুজন কনভারসেশন করলেন, ফার্স্ট যেদিন, সেটা তো হচ্ছে যদি বাসা থেকে যেদিন বের হলাম ফার্স্ট আমি একা, তো তখনই হচ্ছে আমাকে দেখে মানে ওই ব্যাপারটা পুরো আমার কাছে ফিল্মি একটা ব্যাপার ছিল। মানে আমার কাছে পুরো মনে হচ্ছে যে আমি একটা হিরোইন, সে একটা হিরো, লাইক দ্যাট, মানে এরকম। সে কথা শুনছি এটা অ্যাকচুয়ালি ইয়াটা আমার নেই এক্সাক্ট, হবে 5-6 বছর আগে এরকম, না আরো আগে, 90 কত সালে হবে, 99 এরকম হবে। তো 99 আরো পরে
আচ্ছা, সেটা আমরা মনে আচ্ছা। করে শুনে নিব। তো যাই হোক, এখন ওভাবেই ওর সাথে মানে কথা টথা হয়, ও এমন ভাবে মানে হিরোদের মতো এসে, তো আমি তার প্রতি তখন নিয়ে আর কি একটা ভালো লাগা কাজ করে। দেন সে নিজে নিজে এটা ভালো লাগা তৈরি করলো ইচ্ছা করে আপনার মধ্যে, কিন্তু আপনি যখন সে যখন বুঝতে পারছে যে আপনি তাকে ভালো পছন্দ করছেন বা আপনার দিক থেকে এক ধরনের অনুভূতি তৈরি হচ্ছে, তখন আবার সে আপনাকে একটু ইগনোর করেছে। হ্যাঁ, সে তখন আবার ইগনোর করছিল। তো তখন আমার আরো মানে একটা জেদও চেপে বসে, আবার মানে কি ব্যাপার, কেন একটা, তখনও সরাসরি কি আপনি তাকে ভালোবাসার কথা বলেছেন বা? না আমি বলি নাই এই কারণে, কারণ হচ্ছে যে কারণ হচ্ছে আমি আমার মাকে খুব ভয় পাইতাম। তো তখন মানে ওই ভালোবাসার কথা বলবো, ওই ভয়ের ব্যাপারটা ছিল যে ভালোবাসার কথা তো অনেক দূরের কথা, ফ্রেন্ডশিপ করব সেটাই আমার মা মেনে নেবে না। হুম হুম। তো সেই জায়গায় আমি একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো যে বলবো কি বলবো না, কিন্তু ততদিনে সে বুঝতে পেরেছে যে আমি তার প্রতি কতটা উইক হয়ে পড়েছি। তো এইভাবে সে হঠাৎ করে একদিন আমার সাথে মানে খুব খারাপ ব্যবহার করা শুরু করলো, যে খারাপ ব্যবহার করতেছে। তো আমি মানে বুঝতে পারলাম না যে কেন সে আমার সাথে এতটা খারাপ রিয়াক্ট করছে। তো এটা নিয়ে আমি তখন অনেক ভেঙে পড়ি। তারপর অনেকটাই ভেঙে পড়ি, আমি কানাকাটি করা শুরু করি। তো এটা কখনোই মানে বাসায় ওইভাবে বুঝতে দেয়নি। আর আমার বোন ছিল, বোনের সাথে কিছু কিছু শেয়ার করতাম। আর এর মাঝে আমার একদিন ওর সাথে আমার বোন দেখে ফেলেছিল। তো দেখে আমার মাকে বলে দিয়েছিল। এরপরে আমার মা অনেক মানে কি বলে, উত্তম মধ্যম যাকে বলে, আচ্ছা, সেটা খেয়েছি। ততক্ষণে আপনি প্রেমিকের কাছে নিশ্চয়তা পেয়েছেন যে আপনাদের সম্পর্কটা হলো না তার আগে? না, আমি নিশ্চয়তা পাইনি। আচ্ছা, ওকে। আর ওর ক্যারেক্টারটা ছিল এরকম যে সে অনেক ও দেখতে অনেক সুইট, অনেক লাইক হিরো। তো মানে যাই হোক, তো তার ধারণা যে সে তো, জানি না আমি আসলে তার মনের ব্যাপারটা, মানে সে তো চাইলেই অনেক কিছু করতে পারবে বা কি বলবো, আসলে ওর ক্যারেক্টারের ব্যাপারটা বুঝতে পারি নাই আমি। কিন্তু ততদিনে আমি তো তার প্রতি উইক হয়ে পড়ি। তো দেন এইভাবে চলতে থাকে। সেও অনেক ইগনোর করে, আমি তার পিছু পিছু মানে তাকে করতে থাকি, তার খোঁজ খবর এই সেই এরকম করতে করতে। তো একটা সময় শুনি যে সে একটা মেয়ের সাথে মানে রিলেশনে জড়ায়। তো ওদের সাথে খুব ভালো লাভ রিলেশন চলতেছে। তো আপনার সাথে ততদিনে কিছু হলো না, আপনি ফ্যামিলিতে তার জন্য মাইর খেয়ে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। আর সে কখনো ওইভাবে আসতো না। তার সম্পর্কের কথা যখন জানলেন, তো তখন তাকে আপনি কিছু জিজ্ঞেস করলেন না যে তার সঙ্গে যে আপনার রিলেশন বা যে যতটুকু কনভারসেশন আপনাদের হয়েছে বা আপনাকে যে সে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছে, এই বিষয়গুলো কেন করলো বা তার ইন্টেনশন কি ছিল? এটা অ্যাটাক করার চেষ্টার বিষয়টা হচ্ছে, ও তখন ওই আমাদের এরিয়াতে খুব ফেমাস, আচ্ছা, মানে বয়দের মধ্যে খুবই ফেমাস। সব মেয়েরা ওর জন্য খুব মানে পাগল, ওকে দেখলেই খুব ফল ইন লাভে চলে যায়। তো এরকম তখন সে এরকম, আমি একটা মেয়ে ওকে খুব ভালোবাসি, তার কাছে ওরকম। আপনি ওই র্যান্ডম মেয়েদের একটা মেয়ে তখন পর্যন্ত। তো আমি তার কাছে ওই মানে তখন হয়তোবা সে এরকম ভেবেছে যে এটা কোনো ব্যাপার না বা এটা কোনো কিছু না এরকম। তো এইভাবে চলতে থাকে। এরপরে আমি হচ্ছে গিয়ে এসএসসি পরীক্ষা চলতে থাকে আমার। তো তখন আমি আবার এসএসসি পরীক্ষা দিই। আমি কখনো আমার এরকম যে স্যাডি মুভমেন্টে আমি কখনো পড়াশোনাটা অফ করি নাই। মানে অনেকেই আছে না যে পড়াশোনা অফ করে দেই বা এই সেই, আমি আমার বাবা মার স্বপ্ন ছিল সবসময়ই যে পড়াশোনা করব এরকম। তো আমি কখনোই পড়াশোনা চালিয়ে যাচ্ছি এরকম করে করে। তো ততদিনে এসএসসি পরীক্ষা দিয়ে মানে ইন্টারে চলে আসলাম। তো এর মধ্যে আমি অনেকবারই ওকে ফোন দিই, ও সবসময় আমাকে ইগনোর করে, কথা বলে না এই সেই। তো এরকম করতে থাকে। তারপর হচ্ছে এরকম করে ইন্টারের অনেক মানে এইচএসসি যখন দিই তখন অনেক কাহিনী আছে। তো ওইটা হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড বান্ধবী এরকম। তো ওর ব্যাপারটা হচ্ছে যে আমি এভাবে দিই, কিন্তু ওখানে আমার অনেক ফ্রেন্ড হয়, অনেক বান্ধবী, অনেক কিছু হয়। ফ্রেন্ড অনেক ছিল, ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড অনেক ফ্রেন্ড ছিল। কিন্তু কখনো আমি না মানে ওই যে ফার্স্ট মানে ফল ইন লাভ যেটা, আমি কখনো সবার মাঝে ওকে খুঁজতাম কিন্তু কখনো আমি ওকে পাইনি, ওরকম পাইনি। তো আমি মানে কখনো কিছু আপডেট জানা গেল?
ততদিন। তার প্রেমের আপডেট এতটুকু মানে আমি জানি এরিয়ার মানুষ থেকে, বা আমার ওর বাসার পাশেই আমার বান্ধবী থাকতো, ওর থেকে জানতাম যে হ্যাঁ ও খুব হ্যাপি আছে, ভালো আছে এরকম। Okay. তো যাই হোক, এখন আমি ওইভাবে কলেজ লাইফটাও পার করে যাচ্ছি এরকম করে, ওকেও ভুলার চেষ্টা করছি। তো এর মধ্যে অনেকেই আমার যে ছেলে ফ্রেন্ড, ওরা আমাকে অনেকেই অফার টফার দেয়। তো দেওয়ার পরে আমি কখনোই ওদেরকে সবসময় একটা কথাই বলতাম যে আমি কখনো মিক্স আপটা পছন্দ করি না। তুই ফ্রেন্ড, সবসময় ফ্রেন্ডই থাকবি। তো এর মধ্যে হয়তো বা ভালো লাগা কাজ করলেও কখনো মানে ওকে আমি ওইভাবে একসেপ্ট করতে পারতাম না, যারা অফার দিত বা এরকম করতো। সবসময় আমি ওই ইসেকেই খুঁজতাম। নিশ্চয়ই মানুষ তাই করে, যে সব মানুষের ভিড়ে নিজের প্রিয় মানুষটাকেই খুঁজে, আপনিও তার ব্যতিক্রম হবেন না নিশ্চয়ই। হ্যাঁ, তো এইভাবে খুঁজতাম। দেন আমি কখনো রেসপন্স করি নাই। আমি চাইলে হয়তো বা প্রেম ভালোবাসে অনেক রিলেশনে যেতে পারতাম, কিন্তু তখন যাইনি। তো এর মধ্যে কলেজ মানে যাকে পছন্দ করছেন, ভালোবাসছেন একতরফা ভাবে, সেই মানুষটা অন্য একটা সম্পর্কে আছে জেনেও আপনি অপেক্ষা করছেন। হ্যাঁ, অপেক্ষা করছি। আমি আমার নিজের মতো বিজি ছিলাম, এবং স্যাডি একটা ইয়ে থাকতো। আমি সবসময় মানে ওকে খুঁজতাম, সবকিছু ভিড়ে ওকে খুঁজতাম। তো এইভাবে আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানে গিয়ে আমার একটা রিলেটিভের সাথে পরিচয় হয়। তো ও আমাকে অনেক লাইক করে। দেন আমার নাম্বার টাম্বার নেয়, আমিও দিই। তো চিন্তা করি ততদিনে ও তো একটা রিলেশনে চলে গেছে, আমি কেন বসে থাকবো। তো যাই হোক, এখন আমি চিন্তা করলাম যে আই থিঙ্ক আমার মুভ হওয়া দরকার, কারণ ও তো একটা রিলেশনে আছে, হ্যাপি আছে। তো আমার দরকার নাই ওর ওয়েট করা বা এরকম। ততদিন তো এসএসসি দিলাম, ওখানে 2 বছর, 9 এর লাস্টের দিকে ওর সাথে দেখা হয়, আর ইন্টার লাইফটা 2 বছর। তো এর মধ্যে ইন্টারের মানে ফার্স্ট ইয়ারের পরেই ওই ছেলেটার সাথে আর কি দেখা হয়। ফার্স্ট ইয়ারটা খুব মানে ফ্রেন্ড, বান্ধবী, আড্ডা দেওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে এভাবে কেটেছে। কিন্তু কখনো ওই জায়গাটা মানে যে একটা রিলেশন করে মানুষ, বয়ফ্রেন্ড থাকে, ওই জায়গাটা না ফিল আপ মানে ব্ল্যাঙ্কসি থেকে গেছে সব সময়। কারণ আমি যাকে লাইক করেছি, আর আমার একটা প্রবলেম হচ্ছে কি, আমার মা অনেক কঠোর ছিল আর অনেকটা ধার্মিকও ছিল। সে সবসময় হাদিস কোরআনের কথা বলতো, আর মানে তো ওইটা থেকে মোটিভেটেড হতে হতে আমার নিজের মধ্যেও একটা ধ্যান ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে মানে ওয়ান ম্যান উমেন যেটাকে বলে আর কি। তো ওইভাবে যতটা আধুনিক হই না কেন, বা যতটা আধুনিক হয়ে বেড়ে উঠি না কেন, ওই মন মানসিকতার দিক থেকে ততটাই সেকেলে ছিলাম, আর ততটাই হচ্ছে কি বলে এটাকে, পুরনো খেয়ালাতের মানে ধ্যান ধারণা। এই মানসিকতাটাকে আমরা সেকেলে বলতে চাই না, এটাই হওয়া উচিত আসলে আপনি যেটা করছেন। তো শেষ পর্যন্ত আপনি অপেক্ষা করছেন, এবং একটা সময় গিয়ে আপনার বিয়েতে গিয়ে যখন আপনার একজন কাজিনের সঙ্গে আপনার দেখা হলো এবং তার সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ হলো, এবং ওটা হচ্ছে আমার দূর সম্পর্কের কাজিন। তো আমরা আবার ঢাকার স্থানীয়, তো ওরাও ঢাকায়, ওরা হচ্ছে ওল্ড টাউনে, আর আমরা হচ্ছে গিয়ে ফকিরাপুলে। তো ফকিরাপুল হচ্ছে আমার দাদির বাড়ি মেইনলি, আর ওল্ড টাউনের বিষয়টা এর জন্য আসে, ওটা হচ্ছে আমার দাদার বাড়ি। তো আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা হচ্ছে ফকিরাপুল, তারপর তো খিলগাতে শিফট হলাম বাড়ির জন্য। তো ওইভাবে, আর আমার আম্মু চাইতো না যে দাদির সাথে, আমার দাদাকে আমি কখনো দেখি নাই। তো
দাদির সাথে ওইভাবে আম্মুর ধারণা যে দাদি অনেক বেশি আদর করে, কোথাও মানে একটা দিনও এরকম হয় না যে পড়াশোনা করাবে বা পড়তে বসো, এরকম নিয়ম শৃঙ্খলার মধ্যে না। আমার মা আবার খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে পছন্দ করে, এটা আবার আমার নানা থেকে পাওয়া। আমার নানা দারুণ ভাবে টাইম মেনটেন করতো, তো ওইভাবে আমার মাও খুব মানে 10টার সময় ঘুমায় যাবে, দুপুরে খেয়ে ফেলবে, এরকম একটা টাইম টেবিল একটা লাইফ লিড করতাম। তো ওইটা আবার না আমার দাদা বাবার সাথে সেটা পসিবল ছিল না। আমার দাদা বাসায় জয়েন্ট ফ্যামিলি, তো তো দেখা যেত আমার দাদির ইচ্ছা হলো আমাকে নিয়ে চলে গেল, কোথায় চলে গেল আর খবর নাই, উনি আমাকে নিয়ে ঘুরছে এরকম। তো আমার আম্মু আবার এটা লাইক করতো না, বলে যে এরকম করলে তার পড়াশোনা হবে না। তো এই জন্য আর কি ওখানে নিয়ে আসা, চলে আসা। তো এইভাবে যাই হোক আবার কলেজ লাইফে আসি। তো ওই ছেলেটার সাথে পরিচয় হয়, ওই ছেলেটার সাথে আমার কিছুদিন রিলেশন, এটা আমি লাভ রিলেশন বলবো না কি বলবো আমি জানি না, হয়তো বা লাভও হতে পারে। কখনো ও আবার ওই ওল্ড ঢাকার, ও আবার অনেক রিচ ছিল, তো ওদের ওখানে 4টা বাড়ি, গাড়ি টাড়ি সবই ছিল। তো ও করতো কি, যখনই দেখা করব বা দেখা করতাম এরকম কিছু, সে তার গাড়ি থেকে নামতে দিবে না আমাকে। KFC তে যাও, কি খাবা, BFC তে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যেতে পারবা না। তো আমার এই বিষয়টা ভালো লাগতো না, কারণ আমি ছোটবেলা থেকে একটা আবদ্ধ একটা পরিবেশে বড় হয়েছি। তো আমিও সেখানে সেটাই ফিল করতে লাগলাম যে আমার ফ্যামিলিতে যেটা ছিল তার থেকে আমি তাই পাচ্ছি। ফ্রিডম যে লাইফ লিডটা বা ওই ব্যাপারটা আমি পাইনি কখনো। শাসনের মধ্যে বেড়ে ওঠা আর কি, শাসন ভালো, কিন্তু এতটাও শাসন ভালো না যে একটা মানুষের জীবনের আনন্দটা নষ্ট হয়ে যায়, আনন্দটা আস্তে আস্তে মানে মিলিয়ে যায়, শেষ হয়ে যায়। তো এইভাবে সে এরকম, এইভাবে ওর সাথেও দেখা গেল যে, তবে তাও ওর সাথে প্রায় 2-3 বছর রিলেশন আমার ছিল। তো এরকম করে করে এখন আমার আম্মু আবার একটা, সব মা বাবারই একটা স্বপ্ন থাকে যে ওই তার সন্তানটাকে আমি রাজপুত্রের কাছে বিয়ে দিব। এখন আমার সন্তান কি সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার, সেই বাবা মা চায় যে রাজপুত্র হতে হবে, সবকিছু মানে কি বলে এটাকে, NRI টাইপ এরকম সবকিছু থাকতে হবে। তো আমার মা এদিক দিয়ে যখন দেখে যে ইন্টারের পরে আমি গিয়ে ততদিনে ওই ছেলেটার সাথে আমার কিছু দিন রিলেশন চলতে থাকে, তো তখন আমার মা ওই ছেলেটাকেও একসেপ্ট করতে মানে চায় না। দেন আমি আবার দেখা যাচ্ছিল যে আমি ওকে আবার বলেছিলাম যে আমি তো এরকম এরকম একটা ছেলেকে পছন্দ করেছিলাম, ওটা আমার ফার্স্ট লাভ ছিল, কখনো যদি ও আমার লাইফে ব্যাক করে, আর আমার কেন যেন একটা মানে বিশ্বাস কাজ করতো যে ওকে আমি পাবো বা ও হয়তো বা আসবে এরকম, ও যদি কখনো আমার লাইফে ব্যাক করে দেন আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব, এরকম একটা ব্যাপার ছিল। তো ও তখন অনেক জেলাসি করতো, মানে আমি যদি মনেও করতে চাইতাম সে মনে করতে দিত না। এই আর আরেকটা যে ব্যাপারটা ছিল, ও আমাকে মানে 1 মিনিটের জন্য মানে এটাকে কি বলবো, তখন হয়তো আমার কাছে ওইটাই প্রেম, ওইটাই ভালোবাসা মনে হতো, কিন্তু এখন আমি এটাকে কি বলবো, পেইন বলবো না ভালোবাসা বলবো আমি জানি না। সে আপনি তখনই তো একটু অস্থির ছিলেন যে আপনাকে গাড়ি থেকে নামতে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কি ওই ফ্রিডমটা ফিল করতাম, মানে করতে পারতাম না, মানে ফ্রিডম সম্পর্কে আছেন কিন্তু সম্পর্ক হ্যাঁ, মানে সে আমাকে নিয়ে যাবে, মানে কি খাবা, ওই আমেরিকান বার্গারে গিয়ে বার্গার খাবা, চলো খাওয়াবো, ওর কাছে টাকা ডাজন্ট ম্যাটার বা কোনো ডাজন্ট ম্যাটার, তুমি কি করবা করো, কিন্তু মানে ওই আবদ্ধর মধ্যে থাকতে হবে একটা মানে বাইরের যে একটা থাকে, ওই আমার দেখা যাচ্ছে আমি ওই একটা জেলখানার মধ্যেই আমি ফিল করতেছি যে একটা জেলখানা। তো এইভাবে চলছে, চলতে চলতে একদিন সেও খুব মানে আমার বোনেরও বড় বোন, ওরও বিয়ের কথা টথা চলতে থাকে এই টাইমে। তো ও আবার তখন প্রেশারাইজড করতে থাকে যে
এটা হচ্ছে আমার ভার্সিটি লাইফে। তখন আমাকে আবার একটা ছেলে লাইক করতে থাকে, আমার ক্লাসমেট। তো এইটা হচ্ছে আবার ক্লাসমেট লাইক করতে থাকে, কিন্তু আমি আমার মিক্স আপটা, এই জিনিসটা আমার পছন্দ না। আমি ফ্রেন্ডকে ফ্রেন্ড হিসেবেই দেখি, মিক্স আপ জিনিসটা আমার ভালো লাগে না। বোন বোন, ভাই ভাই, ফ্রেন্ড ফ্রেন্ড, এই মিক্সিং জিনিসটা আমার ভালো লাগে না, যে একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। তো তখন আমি ওকে বলতাম যে না না এরকম তো, আর ও ফাইজলামি করে অনেক সময় অনেক কিছু বলতো, কিন্তু আমি বলতাম না না এগুলো তো সম্ভব নাই, সে এটা ভার্সিটি লাইফে আবার। তো ওই ছেলেটা আমার বান্ধবীর সাথে কথা বলে সে করে কি, আমার ফোনের ডায়াল লিস্ট থেকে ওই আমার যে এক্স, তো ওর থেকে ওর ইয়েটা মানে ওর নাম্বারটা কালেক্ট করে। আমার বান্ধবী ওকে নাম্বারটা দেয়, দেন ওকে ফোন দিয়ে অনেক টিয়ে করতে থাকে, মানে ফোন দিয়ে বলতে থাকে যে আমি তোকে লাইক করি, আপনি ছেড়ে দেন, এরকম এরকম অনেক কিছু বলতে থাকে। তো এরকম বলতে থাকে, তো এরকম করতে করতে ও যখন এরকম নিয়ে অনেক গ্যাদারিং সৃষ্টি হয়, ও বলে যে না এরকম সম্ভব না। আর এদিক দিয়ে আবার ওই ছেলেটা বলতে থাকে যে না ছেড়ে দেন, এরকম করতে থাকে। আর এটা নিয়ে পরে আমি খুব রেগে যাই। আমি পরে ওই যে আমার ভার্সিটির যে কোঅর্ডিনেটর, মানে যাকে বিচার দেওয়া যাবে এরকম টিচারকে গিয়ে আমি বিচারটা দিই। তখন ভার্সিটিতে সব এদিক দিয়ে আবার ওর বড় বোনও ওই ভার্সিটিতে পড়াশোনা করতো, তো প্রায়োরিটি ওরও ছিল। তো এই ক্ষেত্রে উনি একটা ডিসিশন নিল যে সবাই সিগনেচার দাও, দিলে বুঝতে পারবো যে আসলে কে ইয়া। তো ক্লাসমেট সবাই সিগনেচার দেওয়ার পরে তখন এরকম একটা আসে যে মানে ওই ছেলেটাই বেশি করে, আমার সাপোর্টটা বেশি আসে। তো এইভাবে ওকে একটা পানিশমেন্ট দিবে, এরকম প্ল্যানিং চলে থাকে যে তুমি যদি নেক্সট টাইম এরকম করো তাহলে তোমাকে টিসি দেওয়া হবে, এরকম কিছু একটা। তো এদিক দিয়ে এত কাহিনী, ও আবার সবকিছু ওই আমার মানে বিএফ কে বলতে থাকে যে এরকম এরকম। ও তো বলে, তো ও তখন ডিসিশন নেয় যে ও আমাকে বিয়েই করবে, অনেক প্রেশারাইজড করতে থাকে। আর এদিক দিয়ে আমার মা আবার যখন দেখতেছে যে আমি ওকে হয়তো একটু লাইক করি, তো এই জন্য আমার মা কিছু আমাকে বলে না, কিন্তু মনে মনে উনি চান না যে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। তো যাই হোক, এখন ওইভাবে ওরা প্রপোজাল পাঠায়, এরকম টিয়ে করে। ও তখন প্রপোজাল পাঠানোর পরে অনেক কাহিনী করতে থাকে। একবার বলে এটা করতে হবে, ওইটা করতে হবে, তোমার এটা করতে হবে, তোমার ভার্সিটি ছাড়তে হবে। আর আমি যখন ছোটবেলাতেই আমি একটা শক খাই, তখনই আমি পড়াশোনা ছাড়ি না। এর মাঝখানে আমি বলে রাখি যে ওই এরিয়াতে কিছু পচা টাইপের, মানে কি বলে এটাকে, এরিয়ার কিছু বখাটে ছেলে থাকে না, তো ওরা আবার ওই আমি যাকে লাইক করতাম ওর ফ্রেন্ড ছিল। আবার এরই মধ্যে ফ্রেন্ডের মধ্যে কিছু কিছু আবার এনিমিও ছিল। তো ওই এনিমি সাইডের যে ইয়েগুলা, ওরা আবার তখন আমাকে খুব ইনভলভ করতে চায়। যে মানে ও যখন খারাপ বিহেভ গুলো করে রাস্তায়, তখন আমি হঠাৎ করে তো খারাপ বিহেভ করে আমি বুঝতে পারি না। আমার ধারণা ছিল যে অ্যাটলিস্ট বয়ফ্রেন্ড যদি না হয়, ফ্রেন্ড হিসেবে আমরা থাকবো, এরকম। তো ছেলের সঙ্গে যেটা প্রথম প্রথম মানে ফার্স্ট যাকে আমি তো আমি নাম উল্লেখ করলে মনে হয় সুবিধা হয়। আপনার অসুবিধা না হলে করতে না, আমার অসুবিধা নেই। পুরান ঢাকায় যার সাথে আমার রিলেশন কিছুদিন মানে ছিল, বেশ কিছুদিন ছিল, ওর নাম সুমন। আর আমি যাকে ফার্স্ট ফল ইন লাভ হই তার নাম হচ্ছে মহিম। তো মহিম তো খিলগাড়ি, তো খিলগাতে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, ও কি জানে যে আপনি একটা রিলেশনে আছেন? না, এটা ও জানতো না। আর তখন আমার কোনো রিলেশন ছিল না। ওকে, এটা রিলেশনটা হয় হচ্ছে গিয়ে ইন্টারের ফার্স্ট ইয়ারে। আচ্ছা। তো যাই হোক, এখন করে ও আবার বাসা থেকে প্রেশারাইজড করতেছিল যে এটা করতে হবে, ওটা করতে হবে, ভার্সিটি ছাড়তে হবে, পড়াশোনা ছাড়তে হবে, এরকম একটা। তো এরকম বলতে বলতে কিন্তু আমি কখনোই পড়াশোনা ছাড়বো না, এরকম একটা ছিল। পড়াশোনাকে আঁকড়ে ধরে রেখেই আমার পথ চলা। আর এই ক্ষেত্রে ওই যে আগের যে কথাটা বলতেছিলাম যে আমার ওই যে বখাতে কিছু ছেলে ছিল,
ওরা বলতো যে আমি যখন ওই যে রাস্তা দিয়ে আসার সময়, তো ওই বখাতে ছেলের মধ্যে একজন ছিল যে আমাকে একটু লাইক করতো, আর লাইকের চেয়ে বেশি যেটা করতো, ওকে দেখতে পারতো না, তো মানে মহিমকে দেখতে পারতো না, তো সে একটা কাজ করতে চাইতো যে যেই ওকে পছন্দ করে না কেন ওর এগেনস্টে গিয়ে একটা কিছু করবে, ওকে খারাপ বানাবে বা এরকম। তো ওই ছেলেটা অনেকভাবে চাইছে যে অ্যাডিকশনের রাস্তায় আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি যখন কান্নাকাটি করতাম, তো তখন সে আমাকে বলে কি যে ইয়া তুমি এত কান্নাকাটি করো না, এগুলো কোনো ঘটনা না, মহিম তো এরকমই, ও তো বাজে একটা ছেলে, ও তো সব মেয়েদের সাথে এরকম করে, এরকম কিছুদিন প্রেমের ফাঁদে ফালায় তারপরে ছাকা দিয়ে দেয়, এরকম বলতো। তো আমার সাথেও তো ওই জিনিসটা ঘটছে, তো ঘটার পরে আমিও বিলিভ করি। তারপরে সে আমাকে বলে যে আমার কাছে একটা ওষুধ আছে, ওটার দাম এত টাকা, তুমি খেলে সব ভুলে যাবা, এত কষ্ট এই সেই এগুলা সব ভুলে যাবা। তো আমি এটা আমি বুঝি নাই যে এটা নেশা জাতীয় কোনো কিছু, একটা সিরাপের মতো। তো সে আমাকে এনে দেয়, এনে দেওয়ার পরে আমি একবার খাই। তো আমি মনে হয় 3 বার ওই জিনিসটা আমি টাকা দিয়েই খাই। তো খাওয়ার পরে আমি 3 বার যখন খাই তখন আমার ভিতরে রিয়েলাইজ হয়, কারণ আমার মার শিক্ষা আছে, তো কিছু ধার্মিকতা ছিল, ধর্মীয় দিকগুলা বলতো সবসময় মা। তো তখন আমার ভিতরে রিয়েলাইজ হয়ে যে এটা আমি কি করতেছি, বা এটা আমি কি খাচ্ছি, বা কেনই বা খাচ্ছি, এরকম করে তখন আমি ওই ভিতরকার যে মানে কি বলে এটাকে রিয়েলাইজেশনটা হয়, তখন আমি ব্যাক করি যে না, এটা সম্ভব না, এটা করা উচিত হচ্ছে না। তো তখন থেকেই আমি ওই সঙ্গগুলা ওই ইয়াগুলা মানে ত্যাগ করার চেষ্টা করতে থাকি। ত্যাগ করতে করতে দেখা যাচ্ছে যে একটা সময় আমি ইসে চলে যাই, মানে আমার ওই কলেজ লাইফের যে ব্যাপারটা থাকে ওখানে বেশি ইনভলভ হতে থাকি। আর এদিক দিয়ে আবার ওই যে সুমনের যে ব্যাপারটা, ওর সাথে আবার একটু বলতে থাকি যে মুহিম এরকম একটা ছেলেকে আমি ভালোবাসি, এরকম পছন্দ করি। তো তখন আবার ও হাসতো, তো ও তো তোমাকে কখনোই ভালোবাসে না, তুমি কাকে ভালোবাসো, কেমন বয়ফ্রেন্ড তোমার জীবনে তো মানে আনতে পারো না বা আনতে পারবা না, ও তো আসলে নাই, ওর তো অস্তিত্ব নাই, এরকম বলতো। আমি বলি অস্তিত্ব না থাক, মানে এই ব্যাপারটা সারা জীবনই হয়তো ওয়ান সাইডেড লাভ বলা যায়। তো এইভাবে ইয়ে করতে করতে তারপর তো ওই যে কলেজের ভার্সিটির ব্যাপারটা ইয়েটা হয়, একটা গন্ডগোল হয়। তো ওই টাইমে ওই সুমন বলতে থাকে যে তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য ভার্সিটিতে ভর্তি হও। আমার কথা হচ্ছে যে আমি অন্য ভার্সিটিতে ভর্তি হব, আমার তো কোনো এদিকে ফল্ট নাই, এদিকে তো আমি কোনো দোষী না। এখন আমি যদি রাস্তায় বেরোই, কেউ যদি আমাকে দেখে টিচ করে বা বাজে কিছু বলে, তখন এটা তো আমার দোষ না, আমি কেন মাথা নিচু করে থাকবো? আমি অ্যাজ এ গার্ল আমি অবশ্যই আমার রাইট আছে যে আমি মাথা উঁচু করে বাঁচবো, এই জিনিসটা আমার সবসময় কাজ করতো। চমৎকার। তো যাই হোক, তো এরকম করে আমি খুব ওকে আমি নেগলেক্ট করতে থাকি একটা সময়। তো এরকম করতে করতে হঠাৎ করে ও আমি না আসলে ওই যে মহিম যে ওকে না সারাটা জীবন, ওই টাইমে অনেক আগের ঘটনা, তো এক্স্যাক্টলি ইয়ারও মনে নাই আমার। তো ওই সময়কার ব্যাপারটা ছিল এরকম যে আমরা 1 মিনিট কথা বলে 8 টাকা 10 টাকা এরকম কেটে নিয়ে যেত। এখন খুব মানে ব্যাপারটা খুব ইজি হয়ে গিয়েছে সবার জন্য কথা বলাটা, যে খুব কম খরচে বা মেসেঞ্জার এসবে আমরা কথা বলতে পারি। কিন্তু তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না। আমি না মহিমকে সারাটা জীবনই কল দিয়ে যেতাম, কল করতাম, ওনা কখনো আমাকে কল দিত না। তো আমার ভিতরে তো খারাপ লাগা একটা কাজই করতো। আমি একদিন ওকে না জিজ্ঞেস করি যে আমি তোমাকে এত ফোন দেই, তুমি কখনো আমাকে একটাও কল দিতে পারো না, বা তোমার কি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেও কি তোমার ইচ্ছে হয় না যে আমাকে একটা কল দিবে? বলে ও বলে কি যে আমি খুব অদ্ভুত একটা মানুষ, আমি যখন কল দিব তুমি না সারপ্রাইজ হয়ে যাবা। তো এরকম না ও বলতো সব সময়, ঘটনাটা যে আসলেই সত্যি হবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই। তো আমি একদিন হঠাৎ করে দেখি যে তার কল আমার মোবাইলে, আর এর মধ্যে আমি ওর একটা সিম ছিল একটেল, তখন একটেল ইউজ করতো ও, ওই সিমটাতে না আমি প্রত্যেক দিন একদিনও মিস নাই যে আমি ওকে কল দিতাম না। আমি কল দিয়ে জাস্ট মোবাইল বন্ধ ওইটাই শুনতাম। তো একদিন হচ্ছে গিয়ে
আমি কল দেই, দেখি বেজে উঠে রিং। তো তখন একটু কথা হয় ওর সাথে যে কেমন আছো, তোমার লাইফ কেমন চলছে, এরকম। তো তখন সে বলে যে হ্যাঁ ভালো চলতেছে, আমি তো একটা রিলেশনে আছি, এরকম বলে। তো বলে কি তখন সে আবার বলে যে আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। তো আমি বলি কেন? বলে আমি আসলে যার সাথে রিলেশনে আছি আমি তার প্রতি অনেক অনেস্ট থাকতে চাই। আমি ওর সাথে রিলেশনে আছি, আমি কারোর সাথে কথা বলবো না, এরকম। তো তুমি যে কল দিচ্ছ আমার খুব ভালো লেগেছে, এরকম করে। তো আমি তখন বলি তোমার নতুন নাম্বারটা কি আমাকে একটু দেয়া যায়? তখন সে আমাকে নতুন নাম্বারটা দেয় এবং আমার নাম্বারটাও তার কাছে যায়। তো দেন এরকম করে, তো তারপরে ওই তখনও আমি একদিন আর কি অবাক হয়ে যাই, সে আমাকে ফোন দেয়। তো ততদিনে আমার মা বিয়ে ঠিক করে ফেলে। আমরা যেহেতু ঢাকায়দের একটা মানে টেন্ডেন্সি থাকে যে কিভাবে তাড়াতাড়ি মেয়েদেরকে বা তাদের বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেওয়া যায়, যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব তত তাড়াতাড়ি টেনশন ফ্রি, এরকম একটা ব্যাপার ঢাকায়দের মধ্যে কাজ করে। তো উনি তো বিয়ে টিয়ে ঠিক করে ফেলে আমার একটা ইটালিতে একটা ছেলের সাথে। তো ওই যে বলেছিলাম যে মেয়ে যেমনই হোক না কেন, ছেলে যেমনই হোক না কেন, মেয়ের জন্য রাজপুত্র লাগবে আর ছেলের জন্য রাজকন্যা লাগবে। তো এই ক্ষেত্রে এই জন্য একটা আমি গার্জিয়ানদেরকে এই জন্য বলতে চাচ্ছি এই কথাটা যে যখন আপনারা তাদের বাচ্চাদের জন্য চুজ করবেন কোনো কিছু, তখন অবশ্যই নিজের বাচ্চাদের ব্যাপারটাও চিন্তা করবেন, তার যোগ্যতা কতটুকু। এটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না, আমরা সবসময় বেশি জিনিসটাই চাই। তো যাই হোক, তো ততদিনে বিয়ে ঠিক করে ফেলে, আমার এঙ্গেজমেন্ট হয়ে যায় আর কি। তো তখন হচ্ছে ইন্টার শেষ প্রায়, ভার্সিটিতে ভর্তি হব এরকম অবস্থায় আর কি। তো আবার এর মধ্যে আবার যে আমার ইয়ে থাকে, ওই যে ওই ওই ছেলেটার সাথে রিলেশন থাকে। তো এর মধ্যে ওই ছেলেটাও এরকম পেইন টেইন দিতে থাকে আমার। ও আবার যে কাজটা করতো সেটা করতো, ও কোনো দিন মানে মিস ছিল না যে আমাকে ফোন দেওয়া। সে সারা রাত আমার সাথে কথা বলবে, মানে 24 আওয়ার্স এর মধ্যে পারে তো মানে 26 আওয়ার্স সে আমার সাথে কথা বলে। তো এইরকম করে না আমি না একটা মনে হয় মেন্টালি ভাবে না, আমি কি বলবো, একটা মানুষের মধ্যে আমি আর ছিলাম না। আমার কাছে মনে হতো আমি অন্য গ্রহের একটা প্রাণী, এরকম মনে হতো। তো যাই হোক, ও এরকম টিয়ে দিত। আর এর মধ্যে ওর একটা বাজে স্বভাব ছিল যে সে ড্রিঙ্কস করতো, ওই সুমন ড্রিঙ্কস করতো। তো মানে এটা একটা বাজে স্বভাব ছিল তার। তো এটার জন্য আমার বাবা মা আবার লাইক করতো না যে বিয়ে দিবে। তো আম্মু আবার ততদিনে বিয়ে ঠিক করে ফেলে, ওই যখন ভার্সিটিতে একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে ওরকম টিয়ে করে। তো তখন আম্মু বলে যে না, এইভাবে আর হয় না, মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। তো তখন এঙ্গেজমেন্ট হয়ে যায়। এমন সময় ওই মুহিম আমাকে নক করে, ফোন দেয় হঠাৎ করে। আমি তো পুরা অবাক হয়ে যাই যে মানে আসলেই আমি পুরা সারপ্রাইজড। ও আমাকে বলেছিল যে আমি যখন ফোন দিব না তখন তুমি সারপ্রাইজড হয়ে যাবে। তো যখন ফোন দেয় তখন সে আমাকে বলে তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা? আমি তো পুরা অবাক, মানে আসলেই আমি পুরা সারপ্রাইজ যে কি ব্যাপারে, এটা কি হচ্ছে এত বছর পরে। তো দেখা করতে পারবা এটা বলে আমি তখন না ওকে না করে দিই যে না দেখা করবো না। তখন ও বলে কি দেখো পরে কিন্তু পস্তাবা, দেখাটা না করলে পরে তুমি পস্তাবা। যখন এটা বলে তো দেন আমি দেখা করি, ওর সাথে গিয়ে দেখা করি। যখন দেখি ওকে, এর মধ্যে তো আমি খোঁজ খবর নিতাম, কিন্তু লাস্ট প্রায় 7-8 মাসের মতো আমি হাল ছেড়েই দিছি যে না এটা আর হবে না, বা খোঁজ খবর আর নেওয়ার দরকার কি, যেহেতু আমার বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, দরকার নাই। কিন্তু যখনই ওর হাল ছেড়ে দিই তখনই সে আবার এসে হাজির। তখন আমি খুব যাই ওর সাথে দেখা, ওর দিকে তাকায় দেখি যে ও খুব দুমড়ানো মুচড়ানো, খুব বাজে অবস্থা তার। তো তাকে আমি ইয়ে করতে গিয়ে মানে কি বলে সামলাতে যাই আর কি। তখন যখন দেখি, আর আমার তো এমনিও আমি ওর তার প্রতি উইক, এই অবস্থায় আমি ওকে দেখে মানে খুব ইয়ে হয়ে যাই, আরো উইক হয়ে যাই। আবার এর মধ্যে ফ্যামিলিরও একটা বিষয় থাকে যে আমার তো আবার আরেক দিকে বিয়ে ঠিক করা, চলে যাব বাইরে কিছুদিন পরে, পাসপোর্ট টাসপোর্ট হয়ে যায়। তো আমি চিন্তা করি যে কি করব।
তো তারপরে ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তখন গিয়ে শুনি যে যে মেয়েটার সাথে ওর রিলেশন, ওই মেয়েটা কি একটা বিট্রে করে ওর সাথে, ওই মেয়েটার আরেকটা ছেলের সাথে রিলেশন থাকে। তো এইটা নিয়ে একটা কি একটা প্রবলেম, ওর বিলিভনেসটা সে ভেঙে দিয়েছে, এরকম একটা বিষয় নিয়ে সে ওটার সাথে মানে ওই মেয়েটার সাথে ব্রেকআপ হয়ে যায়। তো ব্রেকআপ হয়ে যায়, তখন সে আমাকে বলে আমার সাথে প্রেম করবা। আমি বলি যে না, প্রেম আমি করব না, কারণ তুমি এর আগেও তুমি বুঝতে পেরেছো, আর ও অনেক চালাক, অনেক ক্লেভার একটা ছেলে, তুমি এর আগে বুঝতে পেরেছো যে আমি কতটা তোমার প্রতি উইক ছিলাম। তখন তো তুমি আমাকে অনেকবার অপমান করে রাস্তায়, মানে রাস্তার মধ্যে সে অনেক অপমান করে আমাকে ছুঁড়ে ফেলে দিছে, এরকম একটা অবস্থা। তখন আমি কান্নাকাটি করে বাসায় যেতাম, কিন্তু বাসায় ওইভাবে বুঝতেও দিতাম না, কাউকে বলতেও পারতাম না কতটা মানে নিজে আমি শকিং ছিলাম, বা নিজেকে নিজে কতটা সামলানো একা। আর আমার যাই হোক, তো ওইভাবে এখন পরে ওকে দেখি, ওকে সামলানোর চেষ্টা করি। তো ওকে সামলানোর চেষ্টা করতে করতে ওর প্রতি আবার উইক হয়ে যাই। তো সেকেন্ড ডেতে আবার সে ইয়ে করে, দেখা করার কথা বলে। তো এরকম করতে করতে আমরা দেখা করি, 1 মাস দেখা হয়। দেখা হবার পরে সে মানে আমি তখন ওকে বলি যে ও এর মধ্যে আবার বাসায় জেনে যায় যে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আবার দেখা করতেছি। তো আম্মু আব্বু সবাই রেগে থাকে। আমার বাবা কখনো আমার গায়ে হাত তুলে নাই, কারণ আমি খুব আদরের মেয়ে ছিলাম। আদরের বলতে এমনই আদরের যে আমি একটা ছোটবেলা থেকে প্রায় 10-12 বছর পর্যন্ত আমি একটা ছেলে হয়ে বড় হয়েছি আর কি। আমার ফ্যামিলিতে ছেলে বলতে আমার বোন তো বড়, তো সেকেন্ড বেবি যে আমি হই, আমার মার ইচ্ছা ছিল যে এটা ছেলে হবে। তো তখন হচ্ছে গিয়ে আমাকে যখন দেখে আমার মা যে মেয়ে, তখন তো প্রযুক্তি এত ছিল না, আর আমার মাও একটু ওই ধার্মিক দিকের মানে ওই ধর্মীয় দিকগুলো মানতো। তো উনি অত আল্ট্রাসোনোগ্রাম এত কিছু করতো না। তো যখন মেয়ে দেখে তখন উনি আমার দিকে তাকাবেই না, মানে উনি আমি অ্যাকসেপ্টেবল না। তো উনি সবসময়, আর উনি এমনিও ছেলে পছন্দ করে, কারণ উনি মনে করে যে মেয়েরা হচ্ছে খুব একটা বোঝা টাইপের। জানি না উনি কেন মনে করে, আর ছেলেরা খুব স্ট্রং, এরকম আমার মার ব্যাপারটা। তো কিন্তু কখনো আমার ফ্যামিলিতে এটা মনে করলেও আমি খুব ভালো মতোই মানে আমার ফ্যামিলিতে খুব ভালোভাবে বেড়ে উঠেছি, মানে ওই জিনিসটা কখনো ফিল হয়েছে শুধু মার দিক দিয়ে, আমার বাবার দিক দিয়ে আমি কখনো এই জিনিসটা ফিল করি নাই। তো তখন আমার বাবা বলে যে আমি যখন হই আর কি, আমার বাবা বলে যে এটাই আমার ছেলে, এটাই আমার ছেলে, ও তো ও মেয়ে মানে ও ছেলে হয়ে হবে। তো আমার নামও রাখা হয় রুমি। তো রুমির নামটা অনেকটা ছেলেদেরই নাম। তো ওইভাবে আমি একটা পর্যায়ে আমি না মানে ছেলে হয়েই বড় হতে থাকি, মানে যখন হই। তো তারপরে হচ্ছে তারপর তো এইভাবে বড় হওয়া, মানে বাবার আদরের মেয়ে, কখনো মারে নাই আমাকে। তারপর যখন আমার ভাই হয় তারপরে হয়তো একটু একটু আদর কমে গেল, মাও খুব আদর করত, মায়ের আদর কমে গেল, বাবার আদর কখনো কমে নাই। বাবা কখনো আমাকে গায়ে হাত তুলে নাই, কিন্তু যখন জানে যে ওই ছেলেটার সাথে আমার রিলেশন বা চলতেছে, এরকম বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হবে, কাবিন করে রাখবে, এরকম অনেক কিছু ঠিকঠাক, তখন হচ্ছে গিয়ে আমার বাবা একটু রেগে যায়। একটা ওই ডাইনিং টেবিলের যে কাঠের চেয়ার, এটা খুব মজবুত থাকে, ওইটা নিয়ে উঠে আমাকে মারবে। তো তখন আমি যখন এরকম একটা সিচুয়েশন, তো আম্মু এসে আবার ধরে টরে, ঠান্ডা হয় পরিস্থিতি। তখন আমি ওই মুহিমকে ফোন দিই যে এরকম এরকম পরিস্থিতি, খুব বাজে পরিস্থিতি, তো কি করব। তখন ও আমাকে একটা কথাই বলে যে চলে আসো। আমি তখন বাবা মার কথা কিছু চিন্তা করি না, ভাই বোন কারো কথা কিছু চিন্তা না করে আমি খালি ওই একই দিকে, নট ইভেন ওই ছেলেটার কথাও চিন্তা করিনি যে আমাকে এতটা ভালোবাসছে। কখন মানে 24 আওয়ারের মধ্যে 26 আওয়ার যে কথা বলতো, ওর কথাও চিন্তা করি নাই।
আমি একদম সুন্দর করে চলে গেছি ওর কাছে, চলে যাই। তো তখন ওর ব্যাপারটা হচ্ছে, চলে আসছি, আসার পরে সে বলতেছে যে এটা কি এই সেই তুমি কি সত্যি এরকম, তুমি কি সিরিয়াস, এরকম বলে আমাকে। তো আমি বলি যে হ্যাঁ আমি সিরিয়াস। তো তখন সে আমাকে ডেকে নিয়ে তখন ও আমাকে ওর ইসে, তো রাতে তো সারা রাত এরকম গ্যাঞ্জাম হয়, আমি ঘুমাই না। তো তখন সে আমাকে বলে কি তুমি ঘুমাও, আমার ক্রিকেট ম্যাচ আসছে, আমি ওখানে যাই। ক্রিকেট ম্যাচ নিয়ে সে মানে বিজি। তো যাই হোক, সে ক্রিকেট খেলতে চলে যায়, আমাকে রেখে সে ক্রিকেট ম্যাচ খেলতে চলে যায়। তো এর মধ্যে আমি রাতে ঘুমাই না দেখে এর মধ্যে আমি আমার আব্বুর আবার ওই প্রেশারের সমস্যা, তো ঘুমের ওষুধ তার থাকে, ডাক্তার সাজেস্ট করে, তো ওখান থেকে আমি আবার 2টা ঘুমের ওষুধও খাই। তারপরে হচ্ছে তো তখন আমি ঘুমাই, ঘুম থেকে বিকেলে উঠি, উঠার পরে হচ্ছে গিয়ে তখন সে ক্রিকেট খেলে আসে, তারপর তার ফ্যামিলিকে জানায় যে এই ও তো চলে আসছে, আমি তো ওকে পছন্দ করি, তো বিয়ে করব কিনা, এরকম একটা ব্যাপার। তো তখন ওই ফ্যামিলি, আমার আবার ওই ননাস থাকে, মানে আমার যে ননাস ওর বড় বোন, ওরা ব্যাপারটা হ্যান্ডেল করে। তো এইভাবে দেখা যায় যে আমার আব্বুকে ফোন দেয়, আমার আব্বু বলে আমার মেয়ে মারা গেছে, এই সেই, কোনোভাবে এটা একসেপ্ট করবে না, কোনোভাবেই তারা একসেপ্ট করবে না। আমি ইয়ে করে দিলাম, হ্যাঁ আমাদের জানি আমরা, হ্যাঁ বিয়ে হয়ে যাক, এরকম। তো তখন ওরা করে কি, আমাকে নিয়ে ওদের ফ্যামিলি থেকে যায় হচ্ছে, আমার আবার শ্বশুর শাশুড়ি নাই, ও ছোটবেলায় মারা গেছে, আমি দেখি নাই, ওরা ছোটবেলা থাকতেই ওর বাবা মারা যায়, তারপরে হচ্ছে ওর মাও মানে মারা যায়। আপনি লুকিয়ে বিয়ে করলেন, এই জন্য পরিবার মেনে নিতে চাইলো না? হ্যাঁ অনেকটা এরকমই, যে একে তো হচ্ছে ওরা কখনোই ওর মানে মুহিমদের ফ্যামিলিকে লাইক করতো না, আচ্ছা, আর মানে কখনোই এভাবে মেনে নিবে না। যে জায়গায় দাদিদের সাথে মানে চাচা, হঠাৎ করে আপনার সঙ্গে তার সম্পর্কটা হলো এবং বিয়ে করতে চাইলো, আপনি তখন কি কনফিডেন্স আপনার ঠিকঠাক মতো আছে যে এই সম্পর্কটা সারা জীবন রাখতে পারবো? বা হ্যাঁ আমি তো ওই যে দেখা যাচ্ছে যে আমি ছোটবেলা থেকেই ওর প্রতি অনেক উইক, আর ইভেন আমি ওই ছেলেটাকেও বলেছি যে যদি কখনো ও আমার কাছে ব্যাক করে আমি কিন্তু চলে যাব। ব্যাক করলো তখন আপনি সুমনকে কি বললেন? তখন আমি মানে ফোন ধরতাম না, মানে টোটালি ওর সাথে আমি মুহিমের সাথে যখন থেকে আমি ইনভলভ, তখন থেকেই আমি সুমনের সাথে মানে ওর সাথে যোগাযোগ করা টোটালি অফ করে দেই এবং বলি যে সম্ভব না আর। তো তখন ও অনেক ভেঙে পড়ে। এরপরে তো তখন বিয়ে হয়ে যায় আমাদের। তো বিয়েতে আবার ওই আমার ফ্যামিলির কেউ যায় না, বিয়েতে যায় হচ্ছে গিয়ে ওই ওদের আমার আপনি, আমার ননাস যিনি, উনি যায়, আর আমার ভাসুর, ওরা গিয়ে পরে বিয়েটা করায়। এরপরে যাই হোক আমার আপু মানে ননাস যে, উনি আবার কেমনি কেমনি যেন সবকিছু ম্যানেজ করে ফ্যামিলিগত ভাবেই বা এরকম একটা বিষয়ে ইয়ে করে, সবাইকে ডেকে ডেকে একটা ইয়ে করে। কিন্তু ব্যাপারটা এক হিসেবে দেখা যাচ্ছে আমরা নিজেরাই বিয়ে করি, কারণ আমার ওই কাজী অফিসে তো আমার ফ্যামিলি কেউ যায় নাই, যাবে না, মানে পুরো আমার বাবা বলে এটা আমার মেয়ে না, দরকার নেই, মানে পুরো টোটালি যদি বাসা থেকে চলে যায় তাহলে তো ও আমার মেয়েই না, এরকম একটা ইয়ে থাকে। তো যাই হোক কোনোভাবে আপনি আবার খুব অনেক কিছু ম্যানেজ করতে পারে, উনি কেমনি কেমনি যেন সবকিছু আবার ফ্যামিলিগত ভাবেই ওকে করে। কিন্তু যাই হোক, তো পরে হচ্ছে গিয়ে বিয়েটা হয়, বিয়ে হওয়ার পরে ওই বাসায় আবার আম্মু ইনভাইট করে আমাকে, আমার হাজবেন্ডকে। এটা হচ্ছে ফ্যামিলিগত ভাবে তো একবার ওই আনুষ্ঠানিকতা হয়ই, হওয়ার পরে আবার আমরা দুজন যাই। তো ওই দিনে আবার কিভাবে যেন ওই সুমন নিউজ পায় যে আমি আসছি বাবার বাড়িতে, কারণ শ্বশুর বাড়ির ঠিকানা তো সে জানে না, বাবার বাড়িতে আসছি। তো তখন তার বাবা মা বোন, এক বোন আর ও আসে আমাকে নিয়ে যাবে, বলে বিয়ে হয়েছে, এরকম হয়, এগুলো কোনো ঘটনা না, কোনো ব্যাপার না, এরকম হয়। ওর মা বলতেছে তুমি যা করছো ছোট মানুষ, ভুল হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না, তুমি আমার সাথে চলে আসো। আমি তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কিছুটা হলেও মা তো সবসময় একটা শাসনের উপরে রাখতো,
ওইভাবে যে একটা মায়ের আদর আমি ফিল করতাম, এই আদরটা আমি সুমনের মার কাছে অনেকাংশে পাই। তো যাই হোক, উনি এসে আমার হাতটা ধরে ধরে বলে, যা হয়েছে হয়েছে, তুমি ছোট মানুষ, ভুল এরকম হয়, চলো চলো তুমি আমার সাথে চলো, যা হয়েছে হয়েছে, আমি বাকিটা দেখবো, দরকার পড়লে ওকে তুমি ডিভোর্স দিবা, ডিভোর্স দিয়ে আমার ছেলের সাথে বিয়ে হবে, কোনো ব্যাপার না, এগুলো কোনো ঘটনা না। তো আমি তখন উনার হাতটা ছেড়ে দিয়ে ঝাড়া দিয়ে নিচে নামি। তো আর বোনের চোখে পানি থাকে দেখলাম, মাও একটা কষ্ট পাইলো। তারপরে হচ্ছে এইভাবে নিচে নেমে দেখি যে ওর বাবাও দাঁড়ায় আছে। তো তখন উনার দিকে তাকায় দেখি যে উনার চোখে পানি। তখন বুঝতে পারি যে একটা মানুষের মন ভাঙাটা যে কত কষ্ট। উনার চোখের পানিটা দেখে আমি রিয়েলাইজ করি যে হয়তো আমি কখনো হ্যাপি হতে পারবো না। তো যাই হোক, এভাবে পরে আমাদের কথা কি হলো সুমনের সাথে? দেখা হয়নি, ও আসে নাই, ওর বাবা মা আর ওর বোনকে পাঠায়, ও আসে না, খিলগাতে ও আসে না। আর লাস্ট কথা হয়েছিল যে ওই যে ফোনে লাস্ট একবার, ওই যে যখনই আমি মহিম যখন আমার লাইফে এন্টার করে তখনই ওর সাথে আমি কথা বলা অফ করে দিই। ও হয়তোবা বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি অফ করে, মানে মহিম হয়তোবা এন্টার করে এরকম কিছু একটা। আর ওকে আমি বলি যে এটা সম্ভব না, হবে না। তখন ও আমাকে অনেক আই লাভ ইউ বলতে থাকে, আমি আর আই লাভ ইউ মানে টু আর বলি না তাকে। তো এইভাবে দেখা গেল যে ওই আমার তো বিয়েই হয়ে গেল। তো মহিমের লাইফে চলে আসলাম, যেহেতু শ্বশুর শাশুড়ি নাই আর ও ছোট ছেলে ওই বাড়ির। তখন হচ্ছে গিয়ে থাকি আর কি। তো ভাই ভাসুরের সাথে থাকি আমরা নিচতলায়, ওরা ওরা হচ্ছে গিয়ে ওদের 5 তলা বাড়ি, তো নিচতলায় আমরা থাকি। আর পাশের ফ্ল্যাটে থাকে আবার আপনি। তো আমি বিয়ে ঠিকই করে ফেলছি, কিন্তু আমি এতটুকু জানতাম না ওর যে 5 তলা বাড়ি আছে। তখন আমি জানি যে ওর 5 তলা বাড়ি বিয়ের পরে। তারপরে ও আমাকে বিয়ের আগে এটা বলছিল যে তোমার কিন্তু গ্যারেজ রুমে থাকতে হবে, গ্যারেজের মতো একটা রুম আমার, ওই রুমে থাকতে হবে, পারবা? তখন আমি ওকে বলছিলাম হ্যাঁ পারবো। তো গিয়ে ওই গ্যারেজ রুমেই থাকি। থাকার পরে হচ্ছে গিয়ে কিছুদিন পরেই আমি বুঝতে পারি যে সে অ্যাডিক্টেড। আমি আসলে প্রথমে বুঝতে পারি না এই কারণ হচ্ছে কি, কেউ যদি কোক খায় তাহলে সে কোকের টেস্ট বুঝবে, কোকখোর যারা কোকখোরদেরকে চিনবে, যারা ভাতখোর তারা ভাতখোরদেরকে চিনবে। কিন্তু নেশার ব্যাপারটা তো আমার লাইফে ছিল না ওইভাবে, তো আমি কিভাবে বুঝবো যে সে নেশা করে? তো আমি যখন বুঝতে পারি তখন আমি রাতেই জাস্ট ওনাটা নিয়ে আমি বের হয়ে চলে আসতে যে আমি চলে যাব, আমি থাকবো না। তো তখন হচ্ছে ও আমাকে আটকায় ফেলে। এরপর থেকে সে আমাকে আর বাসা থেকেই মানে বের হতে দেয় না বেশি একটা। আগেও বেশি একটা দিত না, কোথাও গেলেই ওর সাথে যেতাম এরকম। তো তখন সে আমাকে আটকায় ফেলে যে যেতে দিবে না। তো তার কিছুদিন পরেই, 2-1 দিন পরেই সে এরকম একটা ডিসকাশন হয় যে এরকম হয় যে সে আমাকে ইয়ে করবে, মানে কি বলে এটাকে, যাই হোক, তো সে মানে ছেড়ে দিবে নেশা বা এরকম কিছু একটা বলে। তো ওইটার পারপাসে হয়তো বা আমি ছিলাম। তো এরপরেই বিয়ের 5 মাসের মাথায় আমার কনসেপ্ট করি আমি আর কি। তো তখন তো আমারও খুব বাজে অবস্থা, বমি টমি করি, খুব বাজে অবস্থা। তো তখন যে বিয়েটা হয় ফ্যামিলি থেকে তো এমনি মেনে নেয় নাই যে এভাবে বিয়ে, ছেলের সাথে বিয়ে মেনে নিবে না। তো আমি অনেক টিয়ে করি, বমি টমি করি, এই সেই সংসার কি জিনিস তাও বুঝি না। 5 মাসের মধ্যেই আবার কনসেপ্ট, এরকম করে করে আমাদের মানে একটা বেবি হয়, ছেলে। তো এর মধ্যে অনেক চড়াই উতরাই পার করতে হয় এরকম করে। তো তখন ওই যে ভাসুরের সাথে যতদিন ছিলাম ভালোই ছিলাম, গার্জিয়ান ছিল এরকম একটা ফিল করতাম। তো তখন আবার ডিভাইড হয়ে আমি আর কি 6 তলায় চলে যাই। তখন আলাদা বাসা, সিঙ্গেল। সংসার কি জিনিস বুঝি না, রান্না কাকে বলে বুঝি না। এমনও হয়েছে ম্যাগি স্যুপ, ম্যাগি নুডলস এগুলো খেয়ে দিন পার করেছি প্রথম। তারপর আস্তে আস্তে সংসার কি জিনিস, বাচ্চা কিভাবে পালে এরকম।
আস্তে আস্তে ইয়ে করতে থাকলাম, করে সংসার করতে থাকলাম। এর মধ্যে সে দারুণভাবে অ্যাডিকশনে জড়ায় যায়। কেন জড়ায় যায় বুঝি না, আমার কি ব্যর্থতা আমি জানি না, বা তার কোন দুঃখ, সে দারুণভাবে অ্যাডিকশনে জড়ায় যায়। তো আমার ছেলে তখন প্রায় 3 বছর, দারুণভাবে সে অ্যাডিকশনে জড়ায় যাওয়ার পরে আমি দেখি তার বিহেভিয়ার চেঞ্জ, অনেকভাবে চেঞ্জ, এই সেই। তো এইভাবে চেঞ্জ হতে হতে একটা সময় আমার আর সহ্য হলো না। সে বাজার করা অফ করে দিচ্ছে, তার খিদা পেলে সে দেখা যাচ্ছে 1 প্যাকেট বিরিয়ানি এনে 1.5 লিটারের কোক এনে খেয়ে বসে থাকে। আমার বাচ্চা বা আমার কথা তার কোনো মানে মনেই নেই। তখন প্রেগন্যান্সির কতদিন? না না, তখন বাচ্চা অলরেডি 3 ইয়ার্স। তো তখন হচ্ছে কি, বাচ্চাটা আপনার আপনি কনসেপ্ট করলেন তখন থেকে কি সে কেয়ার করতো? তখন থেকে ওই যে আমাকে অ্যাডিকশনের দিকেই মনোযোগ ছিল। তখন আমি বুঝতে পারি নাই, কারণ তখন আমার টোটালি আমার ব্যাপারটা খুব, আমি অনেক মানে কনসেপ্টের পরে আমার অনেক বমিটিং হয়, সিক হয়ে যাই। তো তখন দেখা গেছে যে বাবার বাসাতে 1 বছরের মতো ছিলাম। তো কথা হতো ফোনে, তারপর আবার বাসায় আসতাম, এরকম। তো আমি তখন মানে ওই গ্যাপ ছিল বলতে এটাই যে বাচ্চার দিকে একটু ধ্যানটা বেশি ছিল। ও কি করতো না করতো অত ওইভাবে আমি বুঝতাম না। আর যেহেতু আমার ওই যে একটা 4 দেয়ালের মধ্যে একটা বন্দি জীবন ছিল, বাইরের জগৎ সম্পর্কে আমার ওই ব্যাপারগুলো না, আমার নলেজে একটু কম কাজ করতো। তারপরে হচ্ছে গিয়ে সে অনেকভাবেই ইয়েটিয়ে করে, ছেলে বড় হচ্ছে। তারপর আমি চিন্তা করলাম, ও প্রায়ই দেখা যেত কি যে ও একটা জব করতো, তারপরে মাঝখানে জবও ছেড়ে দিল, সারাদিন বাসায়ই থাকতো। তো এরকম করতে করতে আমাদের ভিতরে অনেক তিতা একটা ভাব চলে আসে। আমিও খুব ইরিটেটিং ওর উপরে, ও খুব ইরিটেটিং। এই ব্যাপারগুলো আমার বাচ্চার উপরে প্রভাব সৃষ্টি করতে থাকে। তো আমি রিয়েলাইজ করি যে আমার বাচ্চাটাকে এই পরিবেশের মধ্যে রাখলে ও তো শিখবে না কিছু। ওর বাবাকে দেখবে, ওর বাবা সারাদিন ঘুমাচ্ছে, ও তো তাহলে ওইটাই শিখবে। তাহলে ওকে কি করা যায় চিন্তা ভাবনা করতে করতে চিন্তা করলাম যে ওকে আমি এডুকেশন মানে একটা স্কুলে ভর্তি করে দেই, তাহলে সকালে উঠার ব্যাপারটা ওর ভিতরে গ্রো হবে, স্কুলে কিছু শিখবে। আর টোটালি আমরা দেখা গেছে যে আমিও কাজে কর্মে বিজি থাকি, বাসার সংসারের কাজে বিজি থাকি। আমি তো আস্তে আস্তে শিখছি, এখন যতটা কাজকর্ম করতে পারি তখন এতটা করতে পারতাম না। দেখা যেত সকালে উঠে ভাত তরকারি এগুলো রান্না করতে করতে বিকেল হয়ে যেত, আর বাচ্চা সামলাতে। তো যাই হোক, এরকম করে করে মানে বাচ্চাটাকে স্কুলে দেই। স্কুলে দেওয়ার পরে ওই যে একটা গ্যাপিং টাইম পায়, সে স্কুলে নিয়ে যায় বাচ্চাকে, ওই টাইমে সে আরো বেশি নেশা করতে থাকে, আরো বেশি অ্যাডিকশনে জড়ায় যায়। তো তখন এরকম করতে করতে হঠাৎ করে সে আমাকে মারধর করা শুরু করে। প্রথমবার হাত তুললো গায়ে? না, এর আগে অনেকবারই তুলেছে, প্রেগনেন্সির অবস্থাতেও তুলেছে হাত গায়ে, কিন্তু ওই রেগুলার না। আর কিন্তু ওই সময়টা যখন সে অ্যাডিক্টেড হয়ে পড়ে তখন হচ্ছে দারুণ ভাবে সে আমাকে টর্চার করতে থাকে। মানে 6 মাসের মধ্যে এমন মানে বাদ নাই যে সে 6 মাসই আমাকে মেরেছে, এরকম। তো দেখা যেত কি যে সকালে মারধর করলো, রাতে আবার কি সুন্দর ভালো বিহেভ, আবার রাতে মারধর করলো, সকালে আবার ভালো বিহেভ, এরকম। তা আমি না মিলাতে পারতাম না, যে আমি আসলে বুঝতাম না যে কি ব্যাপারটা কি আসলে। তারপরে এইভাবে করে বাচ্চার উপরও একটা প্রভাব পড়লো, ওর স্কুলটা অফ হয়ে গেল, ও এরকম করে আমাকে বাসা থেকে বের হতে দেয় না। 6 মাস সে আমাকে তালা বন্ধ করে রাখছে বাসায়। এটা খুব মানে আবার আপনার বন্দি জীবনে তো যাই হোক, ছেলেটার জন্য আমি এর মধ্যে অনেকবার ট্রাই করি যে সুইসাইড করব, আর ও খালি আমাকে অনেক বাজে বাজে কথা বলতো যে ক্যারেক্টার ভালো না, আমি একটা সময় নাকি নেশা করতাম, এসে এগুলো বলতো। তো আমার এগুলো খুব খারাপ লাগতো। তারপর আবার টর্চার। তো আমি একটা সময় সুইসাইড করার প্ল্যান করি যে আমি সুইসাইড করব, আমি ঝুলেও যাই আর কি। মাই গড।
তখন ও আবার করে কি, আমার বাচ্চাটা তখন ঘুমায় থাকে খাটের মধ্যে, আমি আমার বাচ্চাটার দিকে একবার একটু, ও যদি মানে জেগে থাকতো আমি এই কাজটা করতে পারতাম না, কিন্তু ও ঘুমায় থাকে দেখে আমি ওর দিকে একটাবার তাকাই, তাকানোর পরে আমি ঝুলে যাই আর কি। তখন সে দরজা ভেঙে, ওর গায়ে আবার দারুণ শক্তি, দরজা ভেঙে সে তখন আমাকে আবার করে, রেস্কিউ করে। তো আমি ততক্ষণে আমার গলায় একদম দাগ পড়ে যায়। মানে আপনি একটু বলবেন আসলে আত্মহত্যার মতো এত ভয়ঙ্কর একটা বিষয় আপনি ফেস করলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমত যে আপনি ফিরে এসেছেন এবং আপনার এই ব্যাপারে কোন রকম কোনো ঝামেলা হয়নি বা আপনি ওরকম অসুস্থ হয়ে পড়েননি। আপনি মানে বেশিরভাগ মানুষই তো আসলে এরকম ঘটনায় আসলে আর ফিরে আসতে পারে না, বা আমরা শুনি যে আত্মহত্যাতে একজন মানুষ শুরুতে যখন সে সুইসাইড করতে চায় তারপরে করে ফেলার পর ওই সময়টাতে সে ফিরে আসতে চায় কিন্তু পারে না। তো আপনি ফিরে আসতে পেরেছেন। ওই যতটুকু কয়েক সেকেন্ড যে আপনি ফিল করেছেন ওই ফিলিংসটা কেমন, বা ওই ফিলিংসটা খুবই আমার কাছে এরপরে খুবই জঘন্য মনে হয়েছে, যেটা আমি কি করতে গেলাম। আপনি মানে মানে সুইসাইড করার কয়েক সেকেন্ডের মধ্যেই তো আপনাকে ধরে ফেলেছে। এটা বলতে পারবো না যে কত সেকেন্ড বা মিনিট, আমি বলতে পারবো না। ততক্ষণে আমি এতটুকু খালি আমার এটা এতটুকু নাই, তত যে যখন সে রেস্কিউ করে তখন দেখি যে অলরেডি দড়ির একটা দাগ পড়ে গেছে। মানে খুব আমার এর মধ্যে আর কোনো এতটুকু ফিলটা নাই যে কত টাইমটুকু কতটুকু, তবে হ্যাঁ, কিন্তু এটা খুবই জঘন্য ছিল যে এটা আমি কি করতে গিয়েছি এখনো আমার রিয়েলাইজ হয়। এটা খুবই জঘন্য। আমি অ্যাডভাইস করব সবাইকে যারা যন্ত্রণার মধ্য দিয়ে যান তারা ফেস করেন। মানে সব যন্ত্রণার চেয়ে তো জীবন আসলে বড়। জীবন মানে এটা হচ্ছে পরাজয় মেনে নেওয়া, সুইসাইড করাটা হচ্ছে পরাজিত হয়ে যাওয়া। কখনো এটা চিন্তা করবেন না যে আমি একটা মানুষ, আমি সুইসাইড করে ফেলি কাহিনী শেষ হয়ে যাবে, না, এটা কিন্তু শেষ না, এখানেই এটা শেষ না। এই সুইসাইড করলে হয়তোবা আমি এই দুনিয়াও পাবো না, ওই দুনিয়াও পাবো না, কিন্তু বেঁচে থেকে ফাইট করি, বেঁচে থেকে ফাইট করি। আর যখন আমি এই কাজটা করতে গিয়েছি এটা আমার ভুল, এই জন্যই হয়তোবা যে আমি যেন সবাইকে বলতে পারি এখন আমার মাধ্যমে যে সুইসাইড করা তো এক হচ্ছে মহাপাপ, দুই হচ্ছে যে এই দুনিয়াও পাবো না, ওই দুনিয়াও পাবো না। তখন আমার এই রিয়েলাইজেশনটা হলো যে আমি ভুলটা যারা করে তারা একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে, হ্যাঁ, মানে আমি কতটা ডিপ্রেস ছিলাম যে আমি আমার ছেলেটার কথা ওইভাবে তখন চিন্তা করতে পারি নাই। তারপরেও এটা তো আসলে কোনো সমাধান হতে পারে না, এটা কোনো সমাধান হতে পারে না, সুইসাইড কোনো সমাধান না। এই ভয়ঙ্কর কাজ থেকে উচিত আমাদের সবারই আসলে বিরত থাকা। জীবনে যতই দুঃসময় আসুক, যতই স্ট্রাগল আসুক, যতই ডিপ্রেশন আসুক, অবভিয়াসলি আমি বলবো যে ফাইট, জীবনের প্রতিটা স্টেপই হচ্ছে একটা যুদ্ধ। তো প্রত্যেকটা যুদ্ধই আমাদের উচিত ওভারকাম করা। কখনো ফেলিয়ার হব, কখনো সফলতা আসবে, সাকসেস আসবে, কিন্তু তার মানে তো এই না যে আমি ওই যুদ্ধটাকে থামিয়ে দিব সুইসাইডের মাধ্যমে। এটা কোনো জীবন হতে পারে না। তো আমি পরে আমার এই রিয়েলাইজেশনটা আসছে যখন আমি আর কি ঝুলে যাই এরপরে। কিন্তু যদি আমি ওখানে মরে যেতাম আজকে আমার বাচ্চাটার কি হতো? তো এটা আমি ওকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে সে আমাকে বাঁচিয়েছে দরজা ভেঙে। তো তারপরেও এরপরে আবার চলতে থাকলো। তো এরকম করে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই, আমি তখন কি করব আমি আমার বড় ননাস যিনি, উনি খুব ভালো, ধার্মিক, পর্দাশীল, খুবই ভালো, উনাকে গিয়ে বলি। তো উনি আমাকে সাজেস্ট করে যে দেখো আমি তো এখানে মেয়ে, এই বাড়ির মেয়ে, বড় বোন ঠিক আছি, কিন্তু আমি তো এখানে কোনো কিছু করতে পারবো না। তো তুমি গিয়ে বড়দাকে বলো, আমার বড় ভাসুর, উনাকে আমরা বড়দা বলেই ডাকি। তো বড়দার কাছে গিয়ে আমি বলি। বড়দার কাছে গিয়ে বলার পরে বড়দা এরপর দিনই আরেকটা ভাই, ওদের ফ্যামিলিটা আবার বেশ বড়। এদিকে বলে রাখি যে আমি সবসময় ওই যে আমার একটা ক্ষোভ ছিল আমার মায়ের উপরে যে আম্মু সবসময় শাসন করতো। আমার ফ্যামিলিতে এরকম ছিল যে সিরিয়াল দেখাও এক ধরনের একটা গুনার কাজ, মানে সিরিয়াল দেখলে তুমি খারাপ হয়ে যাবে, বাজে হয়ে যাবে, পচা হয়ে যাবে, এরকম। আর আব্বু করতো কি, ডিশের লাইন ছিল, ডিশের তারটা খুলে রেখে যেত, কারণ ওই যে ডিশ দেখলে পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে না, এরকম। তো ওই এরকম, যাই হোক, এই কথাটা
বলার কারণ হচ্ছে যে সবসময় একটা আমরা মেয়েরা সবসময় দেখা যায় যে একটা সীমাবদ্ধতার মধ্যেই বেঁচে থাকি। তো যাই হোক, পরে গিয়ে হলো যে আমার ননাস বললো যে তুমি বড়দাকে বলো, বড়দা তাহলে এটা একটা ডিসিশন নিবে। বড়দা এর পরের দিনই আরেকটা ভাই আছে, আরেকটা ভাসুর আছে আমার, উনাকে নিয়ে আর বড়দাকে নিয়ে চলে আসে, বাসায় আসে। তো ততক্ষণে আমার হাজবেন্ড সে তো পুরাই মানে টোটালি সে হচ্ছে গিয়ে একটা অ্যাডিকশন পর্যায়ে, সে দারুণ ভাবে সে একদম মূর্তির মতো বসে আছে, কাউকে সে চিনতে পারতেছে না এরকম। তো তখন বড়দা আমাকে বলে যে হ্যাঁ হ্যাঁ, ওর তো যেই অবস্থা, ওকে তো মনে হয় রিহেব সেন্টারে ভর্তি করানো উচিত, এছাড়া তো কোনো ওয়ে দেখছি না, ওর খুবই বাজে অবস্থা। আর এদিক দিয়ে আমার হাজবেন্ড প্রুভ করতে চাচ্ছে রিহেব সেন্টারে না যাওয়ার জন্য যে আমি দোষী, আমি খুব বাজে একটা মেয়ে, আমি হেন তেন এই সেই, কারণ সে রিহেব সেন্টারে যাবে না। এই শুরু হলো আমার স্ট্রাগলের মানে একটা নতুন আরেকটা অধ্যায়। সেটা হচ্ছে যে সে যাবে না রিহেব সেন্টারে। তো এইভাবে তখন আমার বড়দা আবার বলতেছে ও যদি নিজে থেকে যেতে চায় তাহলে আমি নিজে ওকে নিয়ে যাব, আর ও নিজে থেকে যেতে চাচ্ছে না। তখন ওই পর্যায়ে আমি কি করব, বা আমার মতো মেয়ে কি করতে পারে। আমি তখন ও আমাকে এর মধ্যে অনেক টর্চার করে। তো টর্চার করার পরে আমি বাবার বাড়িতে চলে যাই, আবার আসি, আবার যাই, এরকম করতে করতে না আমার বাচ্চাটা না এদিক দিয়ে পড়াশোনা থেকে খুব বঞ্চিত হচ্ছে। ওকে মাত্র তখন স্কুলে ভর্তি করাই আমি। তো ও এগুলা দেখে দেখে না মানে এখন ও নিজেও, ওর ভিতরে একটা ভয় ভীতি কাজ করতে থাকে। ও পড়াশোনার প্রতি ভয়, ও সবকিছু থেকে একটু স্লো মাইন্ডের হয়ে যায় আমার বাচ্চাটা। এখন বর্তমানে যে অবস্থায় আছে ও একটু স্লো, দারুণ ভাবে স্লো, কিন্তু ও স্লো ছিল না। ওকে আমরা অন্য বাবা মারা কি করে যে তার বাচ্চাটাকে, যারা মানে অ্যাবনর্মাল থাকে, ওই বাবা মারা করে কি অ্যাবনর্মাল স্টেজ থেকে তাকে স্বাভাবিক স্টেজে নিয়ে আসার জন্য অনেক ট্রাই করে। কিন্তু আমার ব্যাপারটা ছিল উল্টা। আমার স্বাভাবিক বাচ্চাটা অ্যাডিকশনের জন্য, সে মানে একটা অ্যাডিকশনের জন্য আমার বাচ্চাটা কি বলবো অস্বাভাবিক হতে থাকে। তো তারপরে হচ্ছে তখন আমি আমার বড়দাকে বলি যে ও তো অ্যাডিকশনে জড়িয়ে গেছে, এখন কি করব, এরকম বলতে থাকি, কান্নাকাটি করতে থাকি, এরকম করতে থাকি। তো এরকম করতে করতে একটা সময় ওই যে আপনি উনার আবার ম্যানেজার উনি খুব দক্ষ, তার খুব ইয়ে থাকে, উনি ওই ফ্যামিলির মানে ছোট মেয়ে, তো উনার কথা আবার সবাই শুনে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে আমার ননাস 3টা আর ভাসুর হচ্ছে 6 জন, সরি ভাসুর 5 জন, তার মধ্যে ছোট ছেলে হচ্ছে আমার হাজবেন্ড। তো যাই হোক, তারপরে গিয়ে আমি সে চলে যাই, এভাবে বাসায় চলে যাই, আবার আসি, আবার যাই, আবার আসি। তো এরকম করতে করতে আরো অনেকটা, তার মধ্যে মারধর চলতেই থাকে। আর তার ব্যাপারটা হচ্ছে আমি কেন বড়দাকে বললাম যে সে অ্যাডিক্টেড, এটা হচ্ছে আমার চরম অপরাধ। এই অপরাধের জন্য সে আমাকে তালা বন্ধ করে রাখে, ইভেন আমার ছেলে সহ আমি তালা বন্ধ হয়ে থাকি। সে বাইরে গেলে তালা বন্ধ করে যাবে, আর আসলে তালা খুলে রাখলেও মানে তখন নরকের মতো একটা অবস্থা ছিল আমার ঘরে। এমনও হয়েছে যে কিছু কিছু বলি, সব তো আর বলা সম্ভব না। শীতের রাত, সে কম্বল টান দিয়ে সরিয়ে নিয়ে বাথরুমের পাশে শুয়ে থাকো, বাথরুমে আটকায় রাখতো। তারপরে খাবারের কথা তো বললামই, তার সেন্স কাজ করতো না তখন। অ্যাডিকশনে সে কতদিন ধরে আছে এটা কিছু জানতে পারলেন? ততদিনে জানতে পারি নাই যে কতদিন ধরে। অনেস্টলি একটা কথা বলবেন যে প্রেমের সময় বা বিয়ের আগ পর্যন্ত আপনি জানেন না যে সে অ্যাডিক্টেড? ওরকম আমি ওইভাবে অ্যাডিকশন ব্যাপারটা আমি জানতাম না, কিন্তু ওই কিছু কিছু মানে যেমন মনে করেন ড্রিঙ্কস, মাঝে মধ্যে নাকি অকেশনালি ড্রিঙ্কস করতো, এগুলো বলতো যে বন্ধুদের সাথে অকেশনালি আমি মাঝে মধ্যে খাই, এগুলো বলতো। তো মাঝে মধ্যে তো আমরা অনেক কিছুই খাই, ওটা তো আর অ্যাডিকশনের পর্যায়ে পড়ে না। তো আর আমি আর অ্যাডিকশনের প্রতি এতটা ধারণা অত বেশি একটা নাই, সো আমি ওইভাবে বুঝতেও পারি নাই। তবে আমার বাবা সবসময় বলতো যে না, মানে ওই এই ফ্যামিলিতে বিয়ে দিবে না। আর আমার তখন রাগ খুব কাজ করতো, কেন দিবে না।
আমি পছন্দ করি কেন, আমার পছন্দটা কেন তোমরা চাচ্ছ না, এরকম। আর আমার মা এই জন্য আরো বেশি পছন্দ করে না বড় ফ্যামিলি। আমার মার ধারণা যে আমার দাদির বাসা বড় ফ্যামিলি ছিল, এই জন্য আমরা কখনো শিক্ষিত হতে পারবো না, পড়াশোনা হবে না, খুব ডিস্টার্ব একটা ফ্যামিলি, সবসময় আনন্দ নিয়ে থাকে। যেহেতু আমরা ঢাকায়া, আমাদের ওই 12 মাসে 13 অনুষ্ঠান থাকেই, মানে দেখা যাচ্ছে যে এই বিয়ে, এই জন্মদিন, এই কুলখানি, এরকম মানে থাকেই। তো আমার মার ধারণা যে এরকম হলে তো আর পড়াশোনা হবে না, তো বড় ফ্যামিলি হলেই এরকম, তো ছোট ফ্যামিলি বিয়ে করতে হবে। তার এগেনস্টে আমি গিয়েছি। তার এগেনস্টে যাওয়ার কারণ ওই যে ওইটাই, উনি সবসময় ধর্মীয় দিকটা দিত, একটা শাসনের মধ্যে রাখতো, এরকম। তো যাই হোক, আমি তার এগেনস্টে গিয়েছি, বড় ফ্যামিলিতে বিয়ে করেছি, তারপরে অত শিক্ষিত বিয়ে করি নাই। আমি সবসময় চিন্তা করেছি যে ভালোবাসার কাছে তো কোনো ইয়ে হতে পারে না, শিক্ষা, বড় ফ্যামিলি, এগুলো তো কোনো ফ্যাক্ট হতে পারে না। তো যাই হোক, এর মধ্যে সে আমাকে অনেক টর্চার করতে থাকে, এরকম মারতেই থাকে। মানে এমন ওই 6 মাসটা ছিল আমার জীবনের অনেক দুর্বিষহ 6 মাস। সে এমন একটা দিন নাই যে সে আমাকে টর্চার করে নাই। তো এই টর্চার গুলো না আমার বাচ্চাটা দেখেছে আর কি। সে ভয়ে কম্বলের ভিতরে ঢুকিয়ে থাকতো, সে ভয়ে দরজার পিছনে দাঁড়ায় থাকতো, সে লুকায় লুকায় এগুলো দেখতো, সে কাঁপতে থাকতো, আমি কিছু করতে পারতাম না। তো এরকম একদিন হঠাৎ সে, তার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডটার নামও সুমন, ও এসে ওকে এইসব মানে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য দিত, এই করতো সেই করতো। তো এরকম করতে করতে আমি আর পাচ্ছি না, বড়দাকেও বললাম, বড়দাও তো কোনো স্টেপ নিচ্ছিল না। আর যখনই স্টেপ নিতে গিয়েছে তখনই হচ্ছে আমার ননাস, ছোট ননাস যিনি, উনি বাধা হয়ে দাঁড়ায়। উনি বলে এরকম অনেক মেয়ে আছে যারা এরকম রিহেব সেন্টারে দিয়ে ধন সম্পত্তি, টাকা পয়সা এইসব নিয়ে নেয়, তো এই মেয়ের কাজ হচ্ছে এটা, সে এটা করবে। বিশ্বাস করেন না, বড়দা বিশ্বাস করেন না, এই সেই। উনি আবার অবিশ্বাস করার কারণ হচ্ছে উনি উনার নিজের লাইফে হ্যাপি না, উনি উনার লাইফ, ম্যারিড লাইফ নিয়ে অনেক আনহ্যাপি, উনার হাজবেন্ড নিয়ে অনেক প্রবলেম। তো উনার লাইফ নিয়ে আমি নাই বলি, তো উনি কাউকে বিশ্বাস করতে পারে না। তো যাই হোক, উনি সবসময়, আমি উনাকেও গিয়ে আমার হাজবেন্ডের ব্যাপারটা বলি, তখন উনি আমাকে বলে এগুলো আজকালকার ফ্যাশন, এরকম একটু একটু পরিবার থেকে এই ধরনের কথা। হ্যাঁ, যেহেতু ওদের ওই ফ্যামিলির যে বড় গার্জিয়ান, না সবাই না, আপনি আর কি এভাবে বলছে। এমনি আমার শ্বশুর বাড়ির বড় 4 জন যারা, ওরা আল্লাহর রহমতে খুবই ভালো। আর যারা ছোট পিঠাপিঠি বড় হয়েছে, যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছে, আমার শাশুড়ি ছিলেন, শাশুড়িও খুব ধার্মিক ছিলেন, নামাজ রোজা পড়তেন, এবং উনি হচ্ছে পীর বংশ, উনি নিজেও একজন মানে কামিলদার মহিলা ছিলেন। তো থাকলেও কি হয়েছে, উনি সবসময় নামাজ রোজা নিয়ে বিজি থাকতেন। আমার শ্বশুর যতদিন বেঁচে ছিলেন, ওই বড় 4 জন তাকে পেয়েছে এবং তারা মানুষের মতো মানুষ হয়েছে, শিক্ষিত হয়েছে। কিন্তু বাকি যে 4 জন, ততদিনে ওরা ছোট থাকতেই আমার শ্বশুর মারা যান। তো মারা যাবার পরেই দেখা গেছে একটা, ওরা ওইভাবে বেড়ে উঠে নাই। একটা পরিবার কি জিনিস বা ওরকম কি, অনেক ফ্রিডম লাইফ লিড করে ওরা বড় হয়েছে। এবং যেহেতু আমার শ্বশুরের অবস্থা আল্লাহর রহমতে ভালো, তো ওইভাবে কষ্টের জীবন যাপন বা ওইভাবে পড়াশোনা করতে হবে এরকম তাদের ভিতরে একটা ধ্যান জ্ঞান ছিল না। যেভাবে বড় হচ্ছি হব, খামখেয়ালি ভাবে বড় হয়েছে বাকি 4 জন। তো যাই হোক, এরকম করে একটা সময় ওই ওরা তো ওর বাবার সেই শাসন ওটা পায়নি। আর আমার শাশুড়ি তো নামাজ পড়তেন, উনি উনার রুমের অনেক নামাজ কালাম করতেন, অনেক আল্লাহকে নিয়ে বিজি আর কি, উনি টোটালি আল্লাহকে নিয়ে বিজি। তো যাই হোক, এরকম করতে করতে একটা সময় হলো যে আমি বড়দাকে বলি, তো ওই টাইমে আমার ননা শেষে আমাকে অফ করে দেয়, রিহেব সেন্টারে তাকে নিয়ে যাওয়া যাবে না। তো তখন আমি রাগ করে বাসায় চলে যাই, যেহেতু এই ফ্যামিলি থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, আমি এ বাসাতেই থাকবো না, কোন রকম আমি পালাই আর কি। ছেলেটাকে নিয়ে কিছু কাপড় নিয়ে খালি পায়ে আমি পালাই। ও তো আবার তখন খুব স্ট্রিক্ট, আমাকে বের হতে দিবে না, তালা বন্ধ করে রাখতো। আমার জন্য শেকলও নিয়ে আসা হয়েছে যে শেকল আমার পায়ে বেঁধে রাখবে,
আমি এত জঘন্য, এত খারাপ। তো এর মধ্যে বলে রাখি, ও যখন অ্যাডিক্টেড ছিল ওর সেন্স কাজ করতো না। ও হচ্ছে গিয়ে দারুণ ভাবে ও ইসে মানে অ্যাডিকশনে যখন জড়ায় যায় তখন তার হিলুসিনেশন কাজ করতো। এমনও হতো যে ও একজন মানুষকে দেখতে পাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এরকম হচ্ছে যে আমি বলছি যে ইয়ে হ্যাঁ 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 এরকম একটা মানুষ, হ্যাঁ হ্যাঁ এরকম, ওর সাথে তাল দিয়ে দিয়ে বলতাম হ্যাঁ, যদি না বলি তাহলে তো আমাকে মারবে, এরকমও হতো। তো আবার এরকমও হয়েছে যে পাশের বাড়ির একটা মহিলাকে ডেকে অযথাই সে বকাঝকা করতেছে, ওই মহিলা নাকি আমাকে অনেক হেল্প করে, এই করে সেই করে, মানে সে যে আমি একটা সময় এরকম মনে হয়েছে যে সে স্বাভাবিক মানুষ না, হয়তো বা জিনের আসর আছে তার, এরকমও ফিল করেছি আমি। তো যাই হোক, এরকম করে একদিন তো বাবার বাড়ি চলে গেলাম। তো ততদিনে সে কখনোই আমার কোনো খোঁজ খবর রাখে নাই। 7 মাস আমি বাবার বাড়িতে চলে গেলাম। এর মধ্যে মানে মুসলিম ধর্মে যতগুলো অনুষ্ঠান থাকে ততগুলোই পার হয়ে যায়, সবে বরাত, সবে মেরাজ, ঈদ, রোজা। তখনও সে একটা ফোন আমার ছেলের জন্য দেয়নি। আমার জন্য বাদই দিলাম, ছেলেটার জন্য সে দিতে পারতো, যে ছেলেটা ঈদ করলো কি না এরকম। তো তখনও ফোন দেয়নি। তো আমি তখন কিছুদিন আবার আমার খালার বাসাতে ছিলাম। তো তখন হচ্ছে গিয়ে এরকম ওই খালার বাসায় থাকি, এরকম খালার সাথে অনেক ডিসকাস মানে করার পরে খালা ওকে ফোন দেয় যে কি ব্যাপার, তোমাদের ব্যাপারটা কি, বুঝতেছি না এই সেই। তো খালার সাথেও সেরকম কথা টথা বলে না। তারপর আমি ডিসিশন নেই যে আসলে এইভাবে তো হবে না, আমি যদি ওকে এভাবে চলে আসছি, ও দেখা যাচ্ছে কি আমার ছেলে যদি থাকতো 1 কেজি যদি চালও কিনতো, ওই চালের টাকাটা দিয়ে তো অ্যাটলিস্ট অ্যাডিকশন মানে ওই নেশা জাতীয় দ্রব্যগুলো কিনতো না। এখন আমি নাই তাহলে তো ওই চালের টাকাটা দিয়েও সে নেশা করতেছে। তো যাই হোক, এরকম করে করে আমি ডিসিশন নিলাম যে আমি আবার ব্যাক করব। আমার জন্য যত কঠিনই হোক না কেন, আমার অধিকারটা আমার করতেই হবে। তো আমি আবার গেলাম। যাওয়ার পরে সে গেট টেট খুলে না, আমাকে ঢুকতেই দিবে না বাসায়, খুব বাজে অবস্থা, ঢুকতেই দিবে না। কেন আমি গেলাম এরকম। তো অনেক কষ্টে কষ্টে দেখা গেল আবার ট্রাই করে করে আমি আবার গেলাম বাসায়। তো বাসায় তখন আমাকে সে অ্যালাউই না, সে আমারে মানে তারপর অনেক কষ্টে সব গার্জিয়ানদেরকে নিয়ে বসে টসে অনেক কিছু করে আমি বাসায় ঢুকলাম। ঢুকার পরে তো তার তো ওই অ্যাডিকশনের ব্যাপারটা তো রয়েই গেল, সে কোনো মতেই ওটা তো আর ছাড়ে নাই। আর এখান থেকে আমার শ্বশুর বাড়ির কোনো গার্জিয়ান ওই স্টেপ নিচ্ছে না। তারপরে গিয়ে আমি করলাম, তো চিন্তা করি যে অবস্থায় আছে থাকি, ছেলেটাকে নিয়ে থাকি, ছেলেটাকে বঞ্চিত করে লাভ নেই, ছেলেটার মায়ায় যদি কিছু একটা হয়। তো যাওয়ার পরে এখন দেখা গেল যে বাসে যাওয়ার পরে সে আরো রেগে আমার উপরে, আরো টর্চারের অবস্থা খুব বেশি বেড়ে গেল। তো একদিন এমন এক পর্যায়ে আসলো যেটাতে সে আমি প্রায় মানে মৃত্যুর কাছাকাছি এরকম একটা স্টেজে চলে গেলাম। সে আমাকে, এটা নিউজেও আসছে এই বিষয়টা, তারপরে হচ্ছে চলে আসলাম মানে ও বাসার যতগুলো পর্দার কি বলে এটাকে, পর্দার পাইপ থাকে না, যতগুলো ছিল ওগুলো খুলে খুলে সে আমার গায়ে মানে মারে, এতটাই তার জেদ আমার উপরে। তো এভাবে মারতে থাকে। তো প্রায় আমি আর অবস্থা খুব বাজে হয়ে যায়, তখন ও আবার ডাক্তারের কাছেও নিয়ে যাবে না। তো আমি কোন রকম এরকম এর মধ্যে আমি আবার আমার পড়াশোনা কমপ্লিট করি, অনেক কষ্টে আমি আমার পড়াশোনাগুলো কমপ্লিট করি। ও পড়াশোনা করতে দিবে না। আপনি যে আমার ননা, সে বলতো এত পড়াশোনা করে কি হবে, এরকম বলতো। এমনও হয়েছে এর পরের দিন আমার পরীক্ষা, সে আমার বই ছিঁড়ে চুলার মধ্যে দিয়ে দিয়েছে। আমি সেই ওই যে ফিল্মি স্টাইলে নায়িকাদের মতো চুলা থেকে চুলা অফ করে বই করে, এমনও হয়েছে যে 33-এ পাস, আমি বই খাতা ছাড়া 37 পেয়ে আমি পাশ করে গিয়েছি, এরকমও হয়েছে। তো পুরায় ফেলেছে, অনেক কিছুই করেছে। তো যাই হোক, এখন ওই তারপরে সে আমাকে করলো, পাইপ দিয়ে মারা শুরু করলো।
তো মারতে মারতে আমার ছেলে এগুলো সবই দেখে আর কি। নিউজে আসছে বললেন যে মানে নিউজে হ্যাঁ, আমাদের এই ব্যাপারটা মানে যখন ইয়ে হয়, আচ্ছা বলি নিউজের ব্যাপারটা বলি স্টেপ বাই স্টেপ। তো তখন সে এইভাবে আমাকে খুব টর্চার করে, এতটাই মানে টর্চার হই আমি। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় না বললেই না, এক একটা পাইপের বাড়ি তখন আমার কাছে মনে হয়েছে যে কি জানি, এমন চিৎকার আমি নিজেই অবাক হই যে আমি এত চিৎকার আমি কিভাবে দিচ্ছি তখন। অথচ ওই বাসা থেকে কেউ আসে নাই আমাকে বাঁচানোর জন্য, আমার পাশে আমার যা থাকতো। আমি জানি না আমি কি অপরাধের অপরাধী, উনি কেন আমাকে বাঁচাতে আসলো না আমি জানি না। 3 তলা থেকে ভাড়াটিয়া চলে আসছে আমাকে বাঁচানোর জন্য। তখন আমি একটু মাইর থেকে একটু 5 মিনিটের জন্য রেহাই পেয়েছিলাম। ওই ভাড়াটিয়ারে বলে যে আমার বউকে আমি যা ইচ্ছা তা করবো, আপনি বলার কে, এগুলো বলে ওদেরকে ভাগায় দেয়। আর পাশের যে ননাস, উনি যদি কলিং বেলটা দিত 5 মিনিটের জন্য, তো হয়তো আমি বাঁচতাম মায়ের থেকে। তো এইভাবে সে আমাকে পাইপ দিয়ে ঘরে যতটা জানালা ছিল, দরজা ছিল, প্রত্যেকটা আমার গায়ে ভাঙে সে। তো তখন আমার অবস্থা খুবই বাজে। আমি কোন রকম ওর মোবাইল দিয়েই আমার বোনকে ফোন করি আমি। তো আমার বোন এসে দেখেই না, আমাকে দেখেই চোখ দিয়ে মানে সে আর কিছু বলতে পারে না, চোখ দিয়ে পানি পড়তে থাকে তার। তারপর সে অনেক রিকোয়েস্ট করে তাকে একটা ডাক্তার নিয়ে এসে আমাকে ইনজেকশন পুশ করে, একটা পেইন কিলার মেবি। তো ডাক্তার বলে ওকে তো হসপিটালে অ্যাডমিট করতে হবে। এখন ও হসপিটালে দিবে না আমাকে, আর ডক্টর বলতেছে আমার কিছুই করার নাই, ওর যেই অবস্থা ওনাকে হসপিটালাইজড করতে হবে। তো তখন গিয়ে হচ্ছে সে কোনো সেন্সেই নাই সে। তো আমার বোনকেও বের করে দেয়, আপনিও চলে যান, বের হয়ে যান, এই সেই আমার বাসায় আসছেন, অনেক বাজে বাজে বিহেভ করে সে বের করে দেয় আমার বোনকে। দেন আমার বোন কি করবে বুঝতে পারে না। যাই হোক, ওরে যেহেতু এত অপমান করে ও চলে যায়। যাওয়ার পরে এখন এর পরের দিনের ঘটনা আর কি, ও আমার বোন আমাকে এটা বলে যায় যে আমি কালকে আসবো, এসে যেমনি হোক তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব। আর এরকম করে সে চলে যায় আর কি, আমার বোনও চলে যায়। এর মধ্যে ও রাতে বেলা আবার আমাকে মাইট দেওয়া শুরু করে। তো যে বলেছিলাম যে 6 মাস কখনোই মানে মায়ের ইয়েটা মানে ও টানা 6টা মাস আমাকে মারে। তো লাস্ট স্টেজের যেটা ব্যাপারটা, সে তখন আমাকে সকাল তখন আজানের আগে দিয়ে সে আমাকে বলে তুই না সুইসাইড করতে চাইছিলি, নে সুইসাইড কর, ফ্যানে ঝুল। আমারই একটা মানে বড় ওনার মতো থাকে, ওইটা দিয়ে বলে যে সুইসাইড করতে। তখন আমি এমনিও রিয়েলাইজ করে ফেলেছিলাম ততদিনে যে সুইসাইড আমি জীবনে করব না, আর যাই করি বাঁচতে হবে, যার আমার বাচ্চাটার জন্য আমার বাঁচতে হবে। ওর কোনো অপরাধ নাই, ওকে আমি পৃথিবীতে একা কিভাবে করি। যাই হোক, তো তখন সে আমাকে বলে তুই না সুইসাইড করতে চাইছিলি, নে ঝুল। তো আমি বলি কি আমি কিভাবে ঝুলবো, ওই রুমে থেকে আমি চেয়ারটা নিয়ে আসি, এরকম আমার মাথায় একটা কাজ করে। দেন বলে কি হ্যাঁ নিয়ে আয়। আমি এটা বলে ওই রুমে চলে যাই। আমি ওই রুমে যেতে যেতে মানে দরজা টান দিয়ে আমি দরজা আটকাই। তারপরে হচ্ছে পরের দরজা, তারপরে 3 নম্বর দরজাটা আমি আটকাই। 3টা দরজা আটকে ওড়না ছাড়া স্যান্ডেল ছাড়া আমি বের হয়ে আমি কি করব আমি জানি না। আমি এর আগেও এরকম মারধর করতে দেখে আমার মা মানে একবার স্টেপ নিয়েছিল, আর এই ক্ষেত্রে অনেকবারই আমার বাবা মা আসছিল, কিন্তু সে ওই অপমান করে দেয়, অনেক বাজে বাজে বিহেভ করে। দ্যাটস ওয়াই আমার মা বাবা ওই মানে ওরাও বলে আমি আমার নিজের খেয়ে নিজের পরে আমি কেন অপমান নিব, ওরাও খুব বিরক্ত হয়ে যায়। তারপরে গিয়ে আমি রাস্তায় 5 মিনিট চিন্তা করি যে আমি কি করব। তো তখন একবার আমার আম্মু ওর এগেনস্টে পুলিশ নিয়ে আসে। তো তখন আমি আবার কেস করি না, কারণ ওরা আবার পুলিশ টুলিশ ভয় পায় না, বলে কেস করলে করো এই সেই। তখন আমার ভাষণ নিচে নেমে বলে এই মেয়ে তোমার এত সাহস, তুমি আমার ভাইয়ের জন্য পুলিশ নিয়ে আসো, এই চাবি দে, তো তোমার তো ঘরে ঢুকতে দিব না। চাবি নিয়ে উনি রেখে দেয় এবং আমি ঘরে ঢুকতেও পারি না। কিন্তু আমি কেস টেস কিছুই করি না,
ওর বড় ভাইটাই আমার আব্বুরে ফোন দেয়। এর মধ্যে আমার আব্বু কপালে মাথা বাড়ি দিয়ে মাথা ফাটায় ফেলে, তুমি কেস করবা না, আমি এগুলো পছন্দ করি না, এই সেই এগুলো করে। বাবার যখন কপালে রক্ত দেখি তখন আমি না খুব শক্ত হয়ে গিয়েছিলাম যে আমি একটা স্টেপ নিব। কিন্তু বাবা আমাকে খুব আদর করতো, আর আমিও বাবাকে খুব ভালোবাসি, তো বাবার কথাটা ফেলতে পারি নাই। আমি গিয়ে ইয়ে করলাম, কেস করি নাই। দেন যখন আবার এই স্টেপে আসলাম তখন কি করব, ওরে কি করব বুঝতেছি না। পরে রিস্ক নিয়ে আমি রিহেব সেন্টারে তাকে ভর্তি করাই দিই। ভর্তি করানোর পরে আমি কোনো রকম, বাচ্চাটা তখন ছিল বাসাতে ঘুমাচ্ছিল, কোনো রকম আমি বাসায় গিয়ে সেন্সলেস হয়ে যাই। তখন আমাকে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলো, আইসিইউতে। তখন ফিল করলাম মৃত্যুকে অনেক কাছে থেকে দেখলাম, কিন্তু বাঁচলাম, আবার বাঁচলাম। বাঁচতে হবে ছেলেটার জন্য, নতুন বোনাস লাইফ নিয়ে বাঁচতে থাকলাম। প্রায় 15-16 দিনের মতো আইসিইউতে ছিলাম ঢাকা মেডিকেলে। তো এর মধ্যে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওখান থেকেই এটা নিউজে আসে। কোন চ্যানেল জানি না আমি, কারণ আমি তো তখন আইসিইউতে ছিলাম, কিন্তু নিউজ পেপার গুলো দেখলাম। তারপর হচ্ছে ফেসবুকের একটা নিউজের ইসে দেখলাম যে আমার ব্যাপারটা আসছে আর কি, যে অ্যাডিকশনের কারণে এরকম এরকম একটা নিউজ আর কি। তো যাই হোক, ওখান থেকে ব্যাক করলাম। 15-16 দিন ওখানে থাকার পরে ব্যাক করলাম। তখন চিন্তা করলাম যে কি করব, এখানেই হেরে যাব নাকি ওভারকাম করব। তখন ওখানে ঢাকা মেডিকেলে একটু কাউন্সিলিং এর ব্যবস্থা করানো হয়েছিল আমাকে। তখন একজন আমাকে বলে, আপনি কত বছর হয়েছে আপনি বাইরে বের হন না বেড়াতে? আমি না মনে করতে পারি নাই আমি কত বছর বের হই নাই বাসা থেকে, বা লাস্ট কবে আমি বেড়াতে গিয়েছিলাম আমি মনে করতে পারি নাই। তারপর উনি আমাকে অনেক মোটিভেটেড অনেক কিছু বললো যে নিজের জন্য বাঁচতে হবে, এই সেই, অ্যাটলিস্ট আপনি একটু বের হবেন, সপ্তাহে একদিন ঘুরবেন ফিরবেন। তো এরকম করে করে আমি তো ক্যারিয়ার সেন্টারে দিলাম, নিজে সিগনেচার দিয়ে, নিজে রিস্ক নিয়ে। তো এই ক্ষেত্রে অনেক বদনামের শিকার হয়েছি যে আমার ক্যারেক্টার ভালো না, আমি অনেক খারাপ, এই জন্য হাজবেন্ডকে আমি রিহেব সেন্টারে দিয়েছি। কেউ কখনো এটা দেখলো না যে ওর নেশাটা ছাড়ানোর জন্য আমি রিহেব সেন্টারে দিতে চাচ্ছি ওকে। আমার শ্বশুর বাড়ির মানুষটাই আমার বিপক্ষে, আমাকে অনেক কিছু বলতে শুরু করলো। যাই হোক, পরে রিহেব সেন্টারে দেওয়ার পরে সে তার সাথে দেখা করতে যাই, সে আমার উপর অনেক রাগ, আমাকে খুন করে ফেলবে, এই করবে সেই করবে। তো এরকম করতে 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 একটা সময় সে ভালো হলো, মানে তার টাইম শেষ হলো, তাকে বাসায় আবার ব্যাক করলাম। তো এরকম করতে করতে তখন একটা সময় যখন এত কিছু, তখন আমার নিজের পায়ে কোনো মাটিই ছিল না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, বাচ্চাটার জন্য বাঁচতে হবে। দেন আমি চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে। ততদিনে আমার পড়াশোনাটা শেষ করলাম, অনেক স্ট্রাগল করেই অনার্স পর্যন্ত আমার বাবা আমার পড়াশোনা খরচ দেয়, কিন্তু এরপর থেকে আর কোনো, মানে আমার বাবার অবস্থা আস্তে আস্তে ইয়ে হতে থাকে। তো তখন আমি চিন্তা করি যে বাবা থেকে আর হেল্প নিব না, নিজেরই কিছু করতে হবে। তো এরকম করে করে ছেলের স্কুলে একটা টিচারের সাথে কথা হয় আমার। তো উনি আমারে সাজেস্ট করে যে আপনি কাজকর্ম করে 1-2 ঘন্টা কি আপনি টাইম পান? তো আমি বলি হ্যাঁ, এরকম তো 1-2 ঘন্টা সংসারে কাজ করে আমি পাই। তখন বলে তাহলে আপনি ওই টাইমটুকুতে একটা ইয়ে করেন, টিউশনি করেন। তো আমি বলি হ্যাঁ, খারাপ তো না। বলে আমার হাতে একটা টিউশনি আছে, আপনি করেন। তো আমি এইভাবে একটা টিউশনি শুরু করলাম। এরকম করে আরেকটা টিউশনি, এরকম করতে করতে আমি প্রায় ভালোই একটা ভালো অনেকগুলোই টিউশনি করা শুরু করলাম, বিজি লাইফে চলে গেলাম। তারপরে হচ্ছে
এই তো বিজি লাইফে চলে গেলাম, একটা স্কুলেও ঢুকলাম। এখন কি আপনি স্কুলেই চাকরি করছেন? হ্যাঁ, আমি ওই স্কুলে চাকরি করছি, প্লাস হচ্ছে গিয়ে আমি ওই টিউশনি করে করলাম, টিউশনি করে করে কিছু কিছু সেভিংস করে করে নিজেও একটা আল্লাহর রহমতে নিজে একটা স্কুল দিয়েছি। আমার স্কুলের নাম হচ্ছে আলফাবেট ইন্টারন্যাশনাল স্কুল। তো 1 থেকে 5 পর্যন্ত স্কুল দিলাম। আর তারপর হচ্ছে এখনো টিউশনি করি, আর ওই স্কুলে শহীদ ক্যাডেটের চাকরি করছি। ওই স্কুলেও আছি, নিজেরও একটা স্কুল আছে। কতজন স্টুডেন্ট স্কুলে? স্কুলটা বেশি দিন হয়নি, আল্লাহর রহমতে 15 থেকে 18 জনের মতো স্কুলটা। বাহ। তো এইভাবে আর কি। তো আমি এখানে এসে এই আমার জীবনের গল্প বলার একটাই উদ্দেশ্য, সবাইকে বলার জন্য, যে স্পেশালি মেয়েদেরকে, যে কখনো থেমে যাবেন না। লাইফে যত স্ট্রাগলই আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, থেমে যাবেন না কখনো। মানুষ পারে না এমন কোনো কিছু নাই। আল্লাহর রহমতে এখন আমি অনেক হ্যাপি আছি, চমৎকার। স্বামী, সংসার, বাচ্চা নিয়ে। আপনার হাজবেন্ডের কোনো এডিকশন নাই? না, আল্লাহর রহমতে সে 4 বছর ধরে অ্যাডিকশন ফ্রি। যদিও অনেক চড়াই উতরাই পার করে আসতে হয়েছে, কিন্তু এখন ওগুলো যদি বলতে যাই দেখা যাবে রাতের পর রাত কেটে যাবে। আমি আমার জীবনের গল্প খুব শর্টকাটে বললাম। তো সেটাই বলবো যে কখনো থেমে যাবেন না। বিজি লাইফ, হ্যাপি লাইফ, নিজেকে ব্যস্ত রাখবেন। আর হচ্ছে আমি আসলে একটু আপনার গল্পটা শুনলাম, আমার একটু জানার আগ্রহ যে আপনার হাজবেন্ড রিহেব থেকে আসার পরে যে সে সুস্থ হলো, তারপর কি আপনি সে আগে যে মানুষটাকে ভালোবাসলেন তাকে তো নিশ্চয়ই ফিরে পেয়েছেন, বা এক ধরনের আপনাদের সংসারে শান্তি এসেছে, এবং সে আপনার এই পুরো স্ট্রাগলটাকে, জার্নিটাকে তো নিশ্চয়ই স্বীকার করে নাকি? হ্যাঁ, স্বীকার করে। তবে মাঝে মাঝে যখন ওর এটা তো স্বাভাবিক যে সে অ্যাডিক্টেড ছিল, এবং অনেক বছরই তার মা যখন মারা যায় বা বাবা যখন মারা যায়, আমি এক্স্যাক্টলি জানি না, তবে রিহেব সেন্টার থেকে আমি জেনেছি যে সে প্রায় 13-14 বছর সে অ্যাডিকশনে জড়ানো ছিল। তবে সেটা হালকা প্রক্রিয়ার ছিল, জানি না কোন অ্যাডিকশন বা কোন নেশা। কিন্তু লাস্টের পর্যায়গুলো সে দারুণভাবে নিজেকে খুব ফিল করতো। লাস্টের পর্যায়েতে সে খুব বড় ধরনের অ্যাডিকশনে জড়িয়ে যায়, যেটা মানে কি বলবো। তো ওই যেটাই হোক, তো একটা মানুষের 13-14 বছরের অ্যাডিকশন যদি থাকে, সেটা কাটায় ওঠার জন্য আমি মনে করি যদি 13 বছর অ্যাডিকশন থাকে, ওটা কাটানোর জন্য 26 বছর লাগবে। তো যখন তার ফিলটা হয় যে সে মানে অ্যাডিকশনের যে ফিলিংসটা আসে, তখন কিন্তু সে মোটামুটি অনেক ক্ষেত্রে হিংস্র হয়ে যায়। তো ওই ব্যাপারগুলো সামলানো বা কিভাবে সামলাতে হবে আমি জানি না, কিন্তু আমি ট্রাই করি, চেষ্টা করি। আর হচ্ছে এই ক্ষেত্রে আমি অবশ্যই প্রশান্তি রিহেব সেন্টারকে ধন্যবাদ জানাবো, কারণ ওদের সহায়তা যদি না পেতাম তাহলে হয়তো বা আজকে আমি ওকে সুস্থ দেখতে পারতাম না, আমার জীবনটা দুর্বিষহই থেকে যেত। ওরা আমাকে অনেক সহায়তা করেছে আমার পাশে থেকে, যে আমার একটা স্টেপে তারা চলে আসছে, ওকে নিয়ে গিয়েছে ওর ফ্যামিলির এগেনস্টে, ওরা নিয়ে গিয়েছে, ওরা চেষ্টা করেছে, দ্যাটস ওয়াই। এবং ওরও, আমার হাজবেন্ডেরও ইচ্ছা ছিল যে সে ছাড়বে শেষ পর্যায়ে, যে না আমার ছাড়তে হবে। তো যাই হোক, এখন সে আল্লাহর রহমতে সুস্থ 4 বছর ধরে। এই ডিসেম্বরের 4 তারিখে তার 5 বছর পূর্ণ হবে। 5 বছর যাবৎ সে সুস্থ। তো মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আর অনেক মেয়েদের হাজবেন্ডই এরকম যে অ্যাডিকশনে জড়িয়ে থাকে, বা এরকম অনেক ধরনের অ্যাডিকশন থাকে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে ভেঙে পড়বেন না, বা সুইসাইডের কথা কখনোই চিন্তা করবেন না, কারণ জীবন তো একটাই। আমি যদি এই জীবনটাকে শেষ করে দিই, তাহলে তো আমি শেষই করে দিলাম। যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। আমি যদি আজকে এখানে শেষ করে দেই, জীবন যদি এতই সহজ হতো, তাহলে দেখা যেত কি আমি বাজার থেকে মাংস নিয়ে এসে রান্না করে তারপরে ধুয়ে কেটে রান্না করে খাওয়া লাগতো না, গাছে ঝুলে থাকতো খাবার, আমি পেরে খেয়ে নিতাম, লাইক ফল এরকম। আমার কষ্ট করে সেটা রান্না করতে হতো না। তো এই জন্য বলি যে জীবন মানেই হচ্ছে যুদ্ধ। সেই যুদ্ধ করে
নিজেকে স্বাবলম্বী করে তোলাটাই হচ্ছে। আপনি কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করেছেন এবং আপনি অনেক যুদ্ধ করেছেন, একসময় আপনার মনে হচ্ছে যে জীবনে আসলে বেঁচে থাকার কোনো কারণ নাই, তারপরে আপনি আজকে চমৎকার একটা কামব্যাক আপনার, আপনি একটা স্কুলের মালিক হয়েছেন, নিজে একটা জব করছেন, টিউশনি করছেন, মাশাআল্লাহ আপনি এখন একজন স্বাবলম্বী নারী আমাদের দেশের। তো সেই জায়গা থেকে আপনার ভালো লাগাটা কেমন বা আপনার উপলব্ধিটা কি, সেই বিষয়গুলো যদি লিসেনারদের সাথে শেয়ার করেন নিশ্চয়ই তারা অনেক বেশি প্রাণশক্তি পাবে এখান থেকে। ওখান থেকে যদি বলি যে মানুষ চাইলেই যদি তার লক্ষ্য থাকে যে আমি কিছু একটা করব, এবং এই ক্ষেত্রে অবশ্যই পড়াশোনাটা অনেক মুখ্য একটা বিষয়। আমি চাইলেই পড়াশোনা ছাড়া কোথাও যেতে পারবো না, মুভ করতে পারবো না। আজকে এই যে পড়াশোনা করেছি দেখেই আমি হয়তো একটা টিউশনি করতে পেরেছি, যদিও ওই পেশাটা বা ওই ক্ষেত্রে তখন স্যালারিটা অনেক ছোট ছিল, কিন্তু আমি ছোট থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই অনেক বড় মানে সেভিং করতে 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 একটা মানে মূলধন তৈরি করে আমি কিন্তু একটা স্টেপে নেমেছি। আমি জানি না, আমার স্কুলের বয়স বেশি দিন না, আমি জানি না কতটুকু মানে সফল হতে পেরেছি বা পারবো, কিন্তু আমি চেষ্টা করেছি। তা আমি সবাইকে বলবো চেষ্টা কখনো মানে চেষ্টা করে যেতে, চেষ্টা কখনো থামানো যাবে না। পরাজিত হই, জয়ী হই, যেটাই হই না কেন, ফেইলার হই, যাই হই না কেন, চেষ্টা করে যেতে হবে। আর নিজেকে কখনো ছোট চিন্তা করা যাবে না। আমিই বেস্ট, আমিই পারবো। চমৎকার করে বলেছেন। আসলে এই জায়গা থেকে আমরা আজকে শোটা আপনার গল্পটাও শেষ করতে চাই, কারণ চমৎকার একটা গল্প বলেছেন, ভালোবাসার গল্প, জীবনে ঘুরে দাঁড়াবার গল্প, জীবনে নতুন করে নিজেকে আবিষ্কার করার গল্প। তো সব অনেক আমাদের দেশের অনেক নারীদের জীবনেই আমরা এরকম বিষয়গুলো দেখেছি যে তারা অনেক সময় এরকম অস্থিরতার মধ্যে পড়ে সামাজিক পারিবারিক চাপে তারা নিজেদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, নিজেদের এই শক্তিটা নিজেদের মধ্যে খুঁজে পায় না যে আমি ঘুরে দাঁড়াবো বা আপনার মতো করে বলবে যে আমিই পারবো, আমি বেস্ট। তো এই জীবনী শক্তিটাই আমরা সবার মধ্যে সঞ্চার করে দিতে চাই। চমৎকার একটা প্রেমের গল্প সাদমান, কিছু লিসেনারের নাম পড়ে নাও যারা আমাদেরকে শুনলো এবং এতক্ষণ আমাদের সঙ্গে ছিল। অবশ্যই, এবং বেশ অনেকক্ষণ পর আজকে টেক্সটের পরিমাণটা অনেক বেশি, এবং সেই সাথে হচ্ছে আজকে আমরা টেক্সট একটু কম পড়েছি কারণ আজকে আমরা গল্পে ছিলাম এবং সময়টা বলছে 1:52। তারপরেও সবার নামগুলো আমি অ্যাটলিস্ট একটু পড়তে চাই। সম্পূর্ণ SMS হয়তো এই মুহূর্তে আমি পড়তে পারছি না। আমাদের সাথে জয়েন করেছেন সৃষ্টি, জয়েন করেছিল প্রেম কুমার, ছিল উমামা জয়েন করেছে, আমাদের সাথে ছিল দিলশাদ এবং আরো অনেকগুলো বন্ধু আছে, আমাদের সাথে রংপুর বয় আছে, সেই সাথে আরো দেখতে পাচ্ছি চাশমিশ থেকে শুরু করে শোভা, পারকাজ, আনুভা এবং আরো অনেকগুলো বন্ধু আমাদের সাথে আছে। তো সেই সাথে বলতে চাই যে যেহেতু 1:52 আমি একবার একটু মনে করিয়ে দিয়েছি পরবর্তী সপ্তাহে, আজকে আমাদের গেস্টের কথাগুলো শুনলাম, জীবনের কথা শুনলাম, পরবর্তী সপ্তাহে যদি আপনি আসতে ইচ্ছুক হন তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RA স্পেস অবশ্যই LG মানে হচ্ছে লাভ গুরু শর্ট ফর্ম হচ্ছে LG কথাটি লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর অবশ্যই আপনার ফোন নম্বরটি লিখবেন, তারপর সেই SMS টা আমাদের কাছে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরটিতে। এবং আপনার SMS এর মধ্যে যখন আমি LG এবং আপনার ফোন নম্বরটি আমি দেখব, অবশ্যই আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনি সুযোগ পেতে পারছেন পরবর্তী সপ্তাহে রেডিও আমার 88.4 FM এর অফিসিয়াল ফেসবুক পেজে এখানে এসে অবশ্যই আপনার কথাগুলো বলার। আর সেই সাথে যেহেতু গুরু সময়টা বলছে 1:53 এবং অনেকগুলো বন্ধু দিয়ে আমি যদি একটা সারাংশ করি SMS তাহলে অনেক মানে ওভারঅল ঘটনা শুনে সবাই জানতে চেয়েছে গুরু তাহলে আপনি এই পুরো জার্নিটাকে আপনি দেখছেন কিভাবে? সাদমান, আসলে সবকিছুর পরেই আমি এই কথাগুলো অনেকভাবেই বলেছি যে জীবনে দুঃসময় থাকবে, জীবনে ভেঙে পড়া থাকবে, জীবনে হেরে যাওয়া থাকবে, কিন্তু অনেক সমস্যা থাকবে, অনেক যুদ্ধ থাকবে, কিন্তু সবকিছুর পরে আসলে জীবনটা বড়। অবশ্যই জীবন যেন জিতে যায়, সব সমস্যা যেন হেরে যায়, এই জায়গাতেই আমরা থাকতে চাই। এবং আমাদের সবার জীবনেই ছোট 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 কিছু সমস্যা আছে। আমাদের আজকের অতিথির জীবনের সমস্যাগুলো নিশ্চয়ই ততটা ছোট ছিল না। আমরা দেখি যে এরকম ছোট সমস্যাতেই আমরা ভেঙে পড়ছি, কিন্তু আজকের অতিথির গল্পটা যদি আমরা রিভিউ করি আমরা দেখব যে কত বড় বড় সমস্যা, কত মানসিক শারীরিক অত্যাচার, সামাজিক পারিবারিক চাপ, সবকিছুকে একটা মানুষ একা
হারিয়ে দিতে পারলো এবং সে দিন শেষে আজ বলতে পারে যে আমি পারবো, নিজেকে আমি ছোট ভাবতে চাই না। তো আমি সব লিসেনারদেরকে বলবো, আপনাদের জীবনের অনেকের জীবনেই হয়তো এর চেয়ে বড় বা এর চেয়ে ছোট বা অনেক ছোট ছোট সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখান, সেই সমস্যাগুলোকে হারিয়ে দিয়ে বলেন যে আসলে জীবনের সবগুলো সমস্যা অনেক ছোট ছিল, সব সমস্যাকেই আমি হারিয়ে দিতে পেরেছি আমার জীবনের শক্তি, আমার প্রাণ শক্তি দিয়ে। অবশ্যই। তো সেই কথা আজকের মতো শেষ করছি। আর আজকের সম্পূর্ণ এই প্রোগ্রামটা যারা শুনছেন এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু কিছুদিনের মধ্যেই রেডিও আমার 88.4 FM যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেখানে কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামটি রেকর্ড আপনারা দেখতে পাবেন, শুনতে পারবেন। তো যারা মিস করেছেন বা সম্পূর্ণ প্রোগ্রাম আবারও শুনতে চান এবং দেখতে চান, তো তারা অবশ্যই রেডিও আমার ফেসবুক পেজে অবশ্যই সবসময় চোখ রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী সপ্তাহে আবারও কথা হবে। তো সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় শুনতে থাকবেন আপনাদের পছন্দের রেডিও স্টেশন রেডিও আমার 88.4 FM।